দেশ বিদেশের অসংখ্য দর্শক মন্ডলীকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে লাইভ সেশন। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই এই বিষয়ে কথা হবে। আজকে কথা বলবে তরুণেরা। ইতিমধ্যে আমাদের সাথে দুইজন অতিথি সংযুক্ত হয়েছে তনিমা রহমান এবং আরিফুল ইসলাম আসিফ। আমরা দুইজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে লাইভ সেশনে। এই বিষয়ের উপর আপনারা কথা বলতে পারেন কমেন্টস এর মাধ্যমে, ইনবক্স অথবা 01919634747 এই নম্বরে ফোন করি। আমরা আশা করি যে অল্প সময়ের মধ্যে আমাদের আরো দুই একজন অতিথি যুক্ত হবে, আমরা এই বিষয়ে কথা বলবো। প্রথমে আমি চলে যাব তনিমা রহমান, তোমার কাছে। তোমাকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ সেশনে। তুমি জানো যে আমাদের আজকের লাইভ সেশনটি বিষয়বস্তু আগামী বাংলাদেশ কেমন দেখতে চাই। তুমি আগামী দিনের এই দেশের এই কান্ডারি, নতুন প্রজন্মের এই প্রতিনিধি, তোমার কাছে খুব সংক্ষেপে শুনতে চাই যে আগামীর বাংলাদেশকে তুমি তোমার চোখে কিভাবে দেখতে চাও। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি এতে বাংলাদেশে একজন খুবই সাধারণ একজন নাগরিক, এবং এখনো বলতে গেলে আমরা স্টুডেন্ট। যদিও আগের থেকেই বাংলাদেশ বা যে কোনো দেশের সূচনা থেকে বলা হয় যে একটা দেশের কারিগর বা একটা দেশের খুব শক্ত একটা ঢাল ধরে রাখি সে দেশের স্টুডেন্টরা। তো আমি এখনো সেই স্টুডেন্টের কাতারেই আছি, এখন স্টুডেন্টের থেকে স্টুডেন্টের মধ্যেই আছি। তো আমরা ন্যাচারালি একটা দেশের রাজনীতিতে স্টুডেন্টরা প্রচুর ভূমিকা পালন করে। আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের সময় থেকে এটা দেখে আসছি আমরা। সেই হিসেবে আমি অবশ্যই আমার দেশটাকে সর্বপ্রথম আমি যেভাবে দেখতে চাই যে একটা শক্ত দেশ, যে দেশে কোনো দারিদ্রতা থাকবে না, যে দেশে কোনো দুর্নীতি থাকবে না, যে দেশটা হবে একদম দুর্নীতি মুক্ত একটা দেশ, এবং দারিদ্রতা থাকবে না, প্রত্যেকটা মানুষ খাদ্যের সুযোগ সুবিধা পাবে, পর্যাপ্ত চিকিৎসা পাবে, যে দেশের প্রত্যেকটা মানুষ শিক্ষার সুযোগ পাবে। যেহেতু সারা বিশ্ব এখন করোনা দুর্যোগের মুখোমুখি হয়েছে, পুরো বিশ্ব এখন করোনার জন্য আর্থিকভাবে বলেন, মানে চিকিৎসার দিক থেকে বলেন, সব দিক থেকে বিপর্যস্ত। সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে করোনা অবশ্যই হামলা এনেছে, তবুও তুলনামূলকভাবে অনেক উন্নত দেশের থেকে অনেক কম। তবুও বলবো আমাদের দেশে কিন্তু চিকিৎসা খাত ভালো না। অনেকে আছে, অনেক মানে জেলা আছে, বিভাগ আছে যেখানে পর্যাপ্ত হাসপাতাল নেই। হাসপাতাল আছে, হাসপাতালে আইসিইউ নেই। আইসিইউ আছে, বেড নেই। বেড আছে, অক্সিজেন নেই। তা একজন করোনা রোগীর তো সব থেকে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের, মানে তাদের শ্বাসকষ্ট প্রবলেম হয়। কিন্তু সেখানে আমাদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই। তো আমি একজন নাগরিক হিসেবে চাবো, বা একজন স্টুডেন্ট হিসেবে চাবো আমার দেশের প্রত্যেকটা মানুষ চিকিৎসা সেবা পাক, আমার দেশের প্রত্যেকটা মানুষ পর্যাপ্ত খাদ্য পাক, এবং তাদের যে পরিমাণে মানুষ এখন অনাহারে দিন কাটাচ্ছে, যে পরিমাণে মানুষের এখন চাকরি নেই, সো তাদের একটা আর্থিক অবস্থান হোক, তারা যেন ইনকাম করতে পারে। এবং অ্যাটলিস্ট মানুষের এখন সব থেকে বেশি প্রয়োজন যেটা সুস্থভাবে বেঁচে থাকা, আর দুবেলা দুমুঠো খাওয়ার জোগানের ব্যবস্থা করা, এটা যেন মানুষ পায়। কারণ এটা আমাদের দেশে নেই। আর আমাদের দেশের এটুকুই। অ্যান্ড অবশ্যই আমরা চাবো একটা দুর্নীতি মুক্ত দেশ হওয়া, যেখানে ভ্যাকসিন নিয়ে কোনো দুর্নীতি হবে না। সারা পৃথিবীতে আর কোথাও শোনা যায়নি ভ্যাকসিন নিয়ে দুর্নীতি, শুধুমাত্র আমাদের দেশে যেটা শোনা যাচ্ছে যে এত কঠোর ভাবে ভ্যাকসিন নিরাপত্তা থাকা সত্ত্বেও ভ্যাকসিন নিয়ে দুর্নীতি হচ্ছে। আমার আশা করবো আমি আপাতত এই পর্যন্ত থাকছি। এন্ড থ্যাংক ইউ কামাল ভাই, আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম। অনেক ধন্যবাদ তনিমা রহমান। নেই শুধু নেই, আমাদের অনেক দর্শকও কথা বলা শুরু করেছে। আমরা আরিফকে স্বাগত জানাবো। আরিফ, এত কিছু নেই, তথাপি আমাদের কি আছে এবং আমরা এগুলোকে রেখে আমরা কিভাবে সামনে এগোতে পারি, এ বিষয়ে আরিফের কাছ থেকে শুনবো। প্রথমেই সবাইকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আমাকে আজকের প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই সেটি হচ্ছে, আমাদের দেশ 1971 সালে যখন স্বাধীন হয়, তখন আমেরিকার প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জার বলেছিলেন যে বাংলাদেশ হবে একটি তলাবিহীন ঝুড়ি। সেই তলাবিহীন ঝুড়ি থেকে আসলে গত 50 বছরে বাংলাদেশের যে অগ্রগতি, বাংলাদেশের গার্মেন্টস খাত বলুন কিংবা বাংলাদেশের প্রত্যেকটি খাতেই আমাদের যে পরিমাণ রেমিটেন্স প্রতি বছর আসছে, কিংবা আমাদের যে খাতগুলো উঠে আসছে এবং ফ্লারিশ করছে, প্রত্যেকটি খাতে আসলে আমাদের দেশের অর্থনীতিকে আসলে বাড়িয়ে তুলছে। এবং গত 15 বছরে বাংলাদেশের অর্থনৈতিক যেই উন্নয়নটি হয়েছে, সেই বিষয়টির কারণে কিন্তু এখন সাউথ এশিয়াতে বাংলাদেশকে বলা হয় হচ্ছে
আপনার মানে ইউথ টাইগার, মানে হচ্ছে যে বিষয়টা অর্থনীতির ক্ষেত্রে যে বাংলাদেশের যে গতিটি সেটিকে আসলে ইউথ টাইগারের সাথে আসলে তুলনা করা হচ্ছে। এবং এই কথাটি আগে বলা হতো মালয়েশিয়ার ক্ষেত্রে, 1990-এর শতকে আসলে মালয়েশিয়াকে বলা হতো আসলে এশিয়ার ইউথ টাইগার। তার মানে আমাদের দেশের পরবর্তী 15 বছর কিংবা 20 বছর পরবর্তী সময়টিতে আসলে আমরা আমাদের দেশের যে খাতগুলো এখন উঠে আসছে সেই খাতগুলো আসলে কিন্তু আরো বেশি ডেভেলপ করবে। কিন্তু এই যে বিষয়গুলো তারপরেও কিছু আসলে অসামঞ্জস্য কিন্তু রয়ে যায়। আমরা যদি আজকে লক্ষ্য করে দেখি আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো আসলে বিশ্বের যেই র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং এ প্রতি বছর আসলে মানে পিছিয়ে যাচ্ছে। এটার যে কারণ সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে গবেষণা হচ্ছে না। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রথমত যে বিষয়টি মানে ফোকাসে আনতে চাই সেটি হচ্ছে, একটি দেশকে যদি আপনি আসলে বড় করতে চান, 16 শতকে কিংবা 1700 শতকে যখন হচ্ছে ইউরোপের রেনেসাঁস শুরু হয়েছিল, তখন ইউরোপের রেনেসাঁস তারা চার্চের বাইরে বেরিয়ে এসেছিল। এখন চার্চের বাইরে বেরিয়ে আসাটা মানে কি? চার্চের বাইরে বেরিয়ে আসাটা মানে হচ্ছে তারা আসলে তাদের জ্ঞান ভিত্তিক সমাজ সৃষ্টি করতে চেয়েছে, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আসলে গড়ে তোলার চেষ্টা করেছিল। এবং বর্তমানে ইউরোপের প্রত্যেকটি দেশের অবস্থা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আসলে আমরা জিনিসটি বুঝতে পারি। এখন বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের আমার হয়তো অর্থনৈতিক দিক থেকে আমার দেশের জিডিপি বাড়ছে, আমার দেশের মাথাপিছু আয় বাড়ছে, কিন্তু আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলো যদি পিছিয়ে যায়, আমার দেশ প্রতি বছর 53% হচ্ছে শিক্ষিত বেকার প্রোডাকশন করে। এবং এটার অনেকগুলো রিজন রয়েছে। মানে প্রথমত বিসিএস নির্ভরতা, কিংবা সবাইকেই কেন বিসিএস দিতে হবে। এবং প্রথম দিক থেকে যাদের ফোকাসটা বিসিএস এ থাকে, বিসিএস এর মতো আমি বলছি না বিসিএস পরীক্ষা দেওয়াটা খুবই খারাপ, হ্যাঁ, বা অবশ্যই দেশের সেই জায়গাটিতে দেশের মেধাবীদেরকে যেতে হবে, কিন্তু সবাই কেন একই জায়গায় ফোকাস করবে? তাহলে কি আমাদের দেশের অন্যান্য খাতগুলো কি নেই? আমাদের দেশে যে অর্থনৈতিক যেই, তার মানে স্টুডেন্টরা আসলে তাদের জব নিয়ে সিকিউরিটি ফিল করছে না। কিংবা আমার দেশ হয়তো উন্নত হচ্ছে, তো তারপরে হচ্ছে আমাদের যে সিকিউরিটিটা, সেই সিকিউরিটির জায়গাটি আসছে না বলে আমরা কোনো না কোনো একটি ভাবে হচ্ছে একটি সরকারি জবের দিকে চলে যেতে চাচ্ছি। এবং সবচেয়ে বড় যে পছন্দ সেটা হচ্ছে বিসিএস এর দিকে যাওয়া। তো এই জায়গাগুলোতে আসলে পরিবর্তনগুলো আনতে হবে। আমার দেশে যদি শিক্ষিত বেকারকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, আমার দেশে যতই টাকা থাকুক, আমার দেশ যতই জিডিপি তে উন্নয়ন করুক না কেন, আমার কখনোই আসলে আলটিমেট যে গোলটি সেটি আসলে ঠিক হবে না। তাই আমি আশা করি বাংলাদেশ যেভাবে অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ বেসিক্যালি অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং যাই হোক না কেন গত 20 বছরে বাংলাদেশের যে উন্নতিটি হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে, সেই উন্নতিটি কিন্তু আসলে মানে সবার কাছে আসলে ঈর্ষান্বিত। আমাদের প্রতিবেশী দেশ ভারতের চেয়েও আমরা মানে কিছু কিছু দিকে হচ্ছে অর্থনৈতিক সমীক্ষায় এগিয়ে রয়েছে। তাহলে এই জায়গাগুলোকে আসলে আমি যদি প্রমিসিং সাইট হিসেবে নিয়ে আসতে চাই, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে আসলে আমাদের সবচেয়ে বেশি ফোকাস দেওয়া উচিত বলে আমি আসলে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে মনে করি। ধন্যবাদ। পরবর্তীতে হয়তো আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবো। অনেক ধন্যবাদ আরিফ। আমরা তনিমার কাছে আসবো। আরিফ কয়েকটি বিষয় অ্যাড্রেস করেছেন, যেমন বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং এর দিকে, পড়াশোনার দিকে, বিসিএস এর শিক্ষার যে জায়গাটি এবং আমাদের উন্নতির একটি যে বিষয় সেটিও অ্যাড্রেস করেছে। আমরা তনিমার কাছে জানতে চাইবো যে এই সমস্ত বিষয়ে তনিমার ধারণা কি? ধন্যবাদ ডক্টর কামাল আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। মিস্টার আরিফ অনেক সুন্দর সুন্দর মানে তথ্যপত্র তুলে এনেছেন যে বিশ্ববিদ্যালয়গুলো র্যাঙ্কিং বাড়ানো দরকার, আমাদের বর্তমান যুগে কেন সবাই বিসিএস এর দিকে আগাচ্ছে। আচ্ছা, আমি প্রথমে একটা কথা বলবো, আমি একজন সাধারণ নাগরিক। আমাদের চারপাশে অনেকের এই করোনার সময় চাকরি চলে গেছে, অনেকের, কারো চাকরি নেই। আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমরা আগে আমাদের হাত খরচের টাকা বা আমাদের অনেকের লেখাপড়ার খরচের টাকা আমরা কিভাবে তুলতাম? টিউশন করে। যেখানে স্কুল কলেজ অফ যাওয়ার জন্য আমাদের টিউশন চলে গেছে, আমাদের হাত খরচ অফ হয়ে গেছে, আমরা ইনফ্যাক্ট অনেকে তার ফ্যামিলিকে সাপোর্ট করতাম সেটাও পারি না। যার চাকরি চলে গেছে, শুধুমাত্র কারা বেতন পেয়েছে, কাদের সংসারে ঠিক মতো চুলা জ্বলেছে? যারা সরকারি চাকরি করছে। আর তাছাড়া অনেক অনেক মানুষের চাকরি চলে গেছে। এই জন্যই মানুষ আমরা সবাই বিসিএস এর দিকে ছুটি, কারণ বিসিএস এ গেলেই সহজে আমি সরকারি চাকরি পাবো। বিসিএস এ গেলে আমাকে চাকরির জন্য, আমি যদি একটা খুব স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে বের না হয়েও আমি যদি একটা নর্মাল একটা কলেজ থেকেও পাশ করে বের হয়ে অনার্স, সুতরাং আমার চাকরির সুযোগ আছে। কারণ সেখানে আমি কোন ভার্সিটি কোন কলেজ থেকে বের হচ্ছি কোনো ম্যাটার না, আমার মেধাটাই ম্যাটার। কিন্তু অনেক জায়গায়, আমি বলতেছি না সব জায়গায় সেম, অনেক জায়গায় তুমি কোন ভার্সিটি থেকে বের হচ্ছ, তোমার সেই ভার্সিটির র্যাঙ্কিং কত, এটা সবজেক্ট অনেক প্রাধান্য পায়।
এটা খুব নর্মাল যে বাংলাদেশের অনেক ভার্সিটি গুলোর র্যাঙ্কিং অনেক নিচে নেমে গেছে বা অনেক নিচে আছে, তারা উঠতে পারতেছে না। সরকারের অবশ্যই আমি বলবো এই বিষয়ে শিক্ষা খাতের দিকে অনেক নজর দেওয়া উচিত, স্পেশালি আরো নজর দেওয়া উচিত যেখানে দেখা যাচ্ছে করোনার জন্য স্টুডেন্টরা অনেকে লেখাপড়া থেকে দূরে সরে গেছে। অনেক স্টুডেন্ট লেখাপড়ার ট্র্যাকে আছে, অনেক স্টুডেন্ট নেই। অনেক স্টুডেন্ট আমরা জানি না কত শতাংশ স্টুডেন্ট আবার লেখাপড়ায় ফেরত আসবে, যারা এই এত বড় একটা গ্যাপের জন্য লেখাপড়া থেকে অনেকটা দূরে সরে গেছে। সুতরাং আমাদের এই যে লেখাপড়ার ক্ষেত্রে অবশ্যই সরকারের উচিত একটা বড় একটা মনোযোগ দেওয়ার, কারণ এটা যদি না করে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। কারণ একটা দেশের ভবিষ্যৎ হচ্ছে তাদের বর্তমান যুব সমাজ। এই যুব সমাজ যদি লেখাপড়া থেকে সরে যায়, তারা যদি লেখাপড়ার প্রতি অনীহা চলে আসে, তাহলে সেই দেশ আগাবে কি করে? সুতরাং আমিও অবশ্যই আর মিস্টার আরফির সাথে একমত যে অবশ্যই সরকারের শিক্ষা খাতের দিকে নজর দেওয়া উচিত, এবং স্টুডেন্টরা যাতে আবার লেখাপড়ায় ফেরত আসে, তারা যাতে আরো আরো বেশি উদ্যমে লেখাপড়া আগ্রহী হয়, সেটাই চাইবো। তাতে আমাদের দেশ আরো সমৃদ্ধশালী হবে। অনেক ধন্যবাদ ধন্যবাদ ডক্টর কামাল। তনিমাকে। আরিফ, আমরা আবারও জানতে চাই যে আসলে সত্যিকার অর্থে আমাদের এত সব সমস্যা থাকা সত্ত্বেও আমরা আগামী দিনে, অর্থাৎ আগামী 50 বছর পরে যদি বাংলাদেশকে দেখি, তাহলে আমরা কিভাবে দেখতে চাই এবং আমাদের কেমন বাংলাদেশ হওয়া উচিত, সেই ক্ষেত্রে এই বিষয়টি তোমার। ধন্যবাদ। যে যদি 50 বছর পরে আসলে আমি বাংলাদেশকে দেখতে চাই, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ কেমন বাংলাদেশ আসলে দেখতে চাই। প্রথমত আমি যে কথাটি প্রথমেই বলেছি যে বাংলাদেশের অর্থনৈতিক দিকে আসলে যে উন্নয়নটি হচ্ছে, কিংবা আমাদের যে জিডিপি নির্ভরতা, কিংবা আমাদের দেশের যে জিডিপিটি বাড়ছে, একটা দেশের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেক্টর যেটি, সেটি হচ্ছে সে দেশের কতটুকু আসলে জিডিপি রয়েছে। একজন ছাত্র, এবং আমাদেরকে এই জিনিসটা আসলে পড়ানো হয় যখন হচ্ছে তোমার দেশের কাছে যখন তোমার টাকা রয়েছে, এবং সেই টাকাটি যখন তুমি আসলে ব্যবহার করতে জানছো, এবং এর পরবর্তী সময়টিতে তুমি তোমার দেশের নাগরিকদের আনুগত্যটাকেও তুমি আসলে কিনে নিতে পারো। এখন আনুগত্যটি আসলে তুমি কিভাবে কিনে নিতে পারো? কারণ হচ্ছে তোমার আনুগত্যটি কেনার জন্য তোমার যেটা, সেটা হচ্ছে তুমি তোমার দেশের মানুষকে যথাযথ সুযোগ সুবিধাগুলো তুমি বন্টন করছো। এখন আমাদের দেশের যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের দেশের জিডিপিতে হয়তো টাকাটি বাড়ছে, কিংবা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন গুলো হচ্ছে, কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে ইবালির মতো একটি প্রতিষ্ঠান যখন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে ফেলতে পারে, কিংবা ডেস্টিনির মতো প্রতিষ্ঠান, তার মানে আমাদের দেশের যে টাকাগুলো রয়েছে, সে টাকাগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় একটি নির্দিষ্ট গ্রুপের কাছে, কিংবা একটি কিছু নির্দিষ্ট মানুষের কাছে আসলে সীমাবদ্ধ হয়ে যায় মাঝে। যদিও বাংলাদেশ গত 15-20 বছরে সেই জায়গাটিতে অনেক বেশি উন্নত হয়েছে, যেখানে আমরা দুর্নীতিতে প্রতি বছর চ্যাম্পিয়ন হতাম, সেই জায়গা থেকে বাংলাদেশ আসলে অনেক ক্ষেত্রে আসলে এগিয়ে এসেছে। তো সবচেয়ে বেশি যে জায়গাটি প্রয়োজন, সেটি হচ্ছে অর্থনৈতিক যে সুষম বন্টন, অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণীর মানুষ যেন আসলে তার মৌলিক অধিকারটি নিশ্চিত করতে পারে, এবং সরকারকে সে ধরনের জায়গাগুলোতে আসলে কাজ করতে হবে। আপনার দেশের আজ থেকে আমরা যদি 1980 কিংবা 85-র দশকে যাই, হয়তো দেখা যাচ্ছে যে আমার বাড়ির দাদি, কিংবা আমার মা, কিংবা আমার যারা এখন বর্তমানে 40-45 বছরে বিলং করছে, তাদের অনেকেই হয়তো যতটুকু পড়াশোনা করেছে, আজকে আমাদের সাথে যে মহিলারা আমাদের যে মেয়ে ক্লাসমেটরা আসলে পড়ালেখা করছে, তাদের অ্যাসপিরেশনটা কিন্তু একটা ছেলের মতো হচ্ছে। তার মানে এই যে সোসাইটির যে পরিবর্তনটি, এই পরিবর্তনগুলো কিন্তু আসলে একদিনে হচ্ছে না। তার মানে আমার এই সোসাইটির যে পরিবর্তনটি হচ্ছে, সেটার পাশাপাশি কিন্তু আমাকে হচ্ছে তাদের জন্য সুযোগের সদ্ব্যবহার, মানে তারা যেন সুযোগগুলোকে আসলে ব্যবহার করতে পারে, সেই ধরনের জিনিসপাতিও আমাকে নিশ্চিত করতে হবে। এবং এই জিনিসটা আসলে পারে আসলে একটি দেশের সরকার, এবং সরকার যদি আসলে সেই জায়গাটিতে সুষম বন্টনটি করতে পারে, এবং দেশের প্রত্যেকটি মানুষের মৌলিক চাহিদা যদি সে নিশ্চিত করতে পারে। এখন আমার পেটে যখন আসলে খাবার রয়েছে, তখন এর পরবর্তীতে কিন্তু আসলে আমাকে আর চিন্তা করতে হচ্ছে না যে আমার ছেলেটা আসলে কিভাবে স্কুলে যাবে, আমার মেয়েটা আসলে কিভাবে মানে ভালো একটা জায়গায় যাবে। তার মানে এই যে সমাজের যে পরিবর্তন, আপনি যদি আপনার দেশের মৌলিক চাহিদা জনগণের পূরণ করতে পারেন, আপনার দেশের যে লোয়ার ক্লাসটি রয়েছে, সেই লোয়ার ক্লাসটি কিন্তু অটোমেটিক্যালি আসলে উঠে আসে, এবং এই লোয়ার ক্লাসটি উঠে আসার মাধ্যমে কিন্তু আপনার দেশের ওই লোয়ার ক্লাসটি মিডল ক্লাসে পরিণত হয়। এবং এই যে একটি ফ্যামিলির লোয়ার ক্লাস থেকে মিডল ক্লাসে উঠে
উঠে আসলো, তার একটি প্রজন্ম পরিবর্তনের মাধ্যমে সে তার অর্থনৈতিক পরিবর্তন সাধন করলো, এটা থেকে শুধুমাত্র কিন্তু সেই পরিবারটি বেনিফিটেড হচ্ছে না, সামগ্রিক অর্থে কিন্তু আমার পুরো দেশের উপর প্রভাবটি পড়ছে। তো আগামী 50 বছরে আমরা গত 50 বছর যতটুকু এগিয়েছি, এখন আমাদের চ্যালেঞ্জটি আরো বড়, এবং আমাদের যে খুঁতগুলো রয়ে গেছে, অনেক সময় মানে বলা হয় যে সোনায় আসলে খাদ রয়ে যায়, ওই সোনার খাদগুলোকে যদি আমরা আসলে দূর করতে পারি, তাহলে তখনই কিন্তু আমরা সবসময় বলি যে সোনার বাংলা গড়া বা সোনার বাংলাদেশ গড়ার যে প্রচেষ্টা, তার মানে ওই খাদটিকে রেখে কিন্তু আপনি কখনোই আসলে সোনার বাংলাদেশটি গড়তে পারবেন না। তাই খাদগুলোকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি, তাহলে আগামী 50 বছরে আমাদের দেশের যে লোয়ার মিডল ক্লাস কিংবা মিডল ক্লাস ফ্যামিলি গুলো, সেই ফ্যামিলি গুলো যখন আসলে গ্রো আপ করবে, এর পরবর্তীতে কিন্তু আমার দেশের সামগ্রিক যে পরিস্থিতি, সেই সামগ্রিক পরিস্থিতির উপর প্রভাব পড়বে। যে বিষয়টি পড়েছিল 1800 সাল কিংবা 1900 সালের দিকে হচ্ছে ইউরোপে, যখন ইউরোপ মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন আসলে ব্রিটেনে শুরু হয়, সেই সময়টিতে কিন্তু আসলে পুরো পৃথিবী আসলে অন্ধকারে ছিল, এবং ব্রিটিশরা সারা পৃথিবী, আমি একটু এই জায়গাটি ব্যাখ্যা করে শেষ করব, যে ব্রিটিশরা সারা পৃথিবী থেকে যখন সম্পদ লুট করতো, ওই সম্পদগুলো তারা তাদের দেশের জনগণকে সুষমভাবে বন্টন করার সুযোগ দিত, এবং এর মাধ্যমে তার দেশের আসলে লোয়ার ক্লাসটি উঠে এসেছে। এবং বাংলাদেশও কিন্তু এখন সেরকম একটি ফ্রেজে রয়েছে, অর্থাৎ আমাদের দেশে ব্যবসা বাণিজ্য সব দিকে আসলে প্রসারটি হচ্ছে, কিন্তু সম্পদের যদি সুষম ব্যবহার না হয়, সেক্ষেত্রে আমার দেশের সেই লোয়ার ক্লাসটি উঠে আসবে না। আর যখন লোয়ার ক্লাসটি উঠে আসবে না, সে জায়গাটিতে আমার দেশের সামগ্রিক উন্নয়নটি আমি আসলে কখনোই কল্পনা করতে পারবো না। তাই আমি মনে করি আগামী 50 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হচ্ছে এই লোয়ার ক্লাসটিকে আসলে তুলে আনা, এবং তাদের জন্য সকল রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা, এবং এই কাজটি সরকারই করতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আরিফ। আমরা সংযুক্ত করেছি রেদওয়ান আহমেদ উর্বি। উর্বি, শোনা যায় আমাকে? উর্বি, কি আমাকে শুনতে পাচ্ছ? আমরা তনিমার কাছে আবারও ফিরে আসি। তনিমার কাছে আমার পরবর্তী যে প্রশ্ন, সেটি হচ্ছে আমাদের সম্পদের ব্যবহারের যে বিষয়টি আরিফ তুললো, সেটির সাথে আমি যে বিষয়টি সংযুক্ত করতে চাই, যে আমাদের দুর্নীতির যে জায়গাটি রয়েছে প্রশাসনের ক্ষেত্রে, আমাদের বিভিন্ন সেক্টরে, যেটি তুমি একটু আগে আমাদের যে চিকিৎসা ক্ষেত্রে যে দুরবস্থার বিষয়টি, বিশেষত করোনাকালীন সময়ে তুমি একটু উল্লেখ করেছো, এই যে দুর্নীতির যে জায়গাটি, সেটিকে আমরা কিভাবে রোধ করতে পারি, এবং সেই জায়গায় তোমাদের ভাবনা কি? দুর্নীতি আসলে রোধ করতে গেলে আমি যতটুকু মনে করি, ধন্যবাদ ডক্টর কামাল আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, দুর্নীতি আমাদের দেশে অনেক বেশি অনেক বেশি, এবং দুর্নীতি বিষয়টা এমন হয়ে গেছে, যেটা আমার যেটা পার্সোনালি মনে হয় যে আসলে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি আর এটা করাটাই তো নর্মাল, এটা যদি আমি না করে দিলে আমি টিকবো কি করে, বা এটা তো সবাই করতেছে ডাল ভাতের মতো সবাই, লাইক যারা দুর্নীতি করে তাদের কাছে মনে হচ্ছে এটা তো দুর্নীতি না, এটা তো নর্মাল হচ্ছে, হবে, এই একটা সাইন করলে বা কি হচ্ছে, একটা এটা তো এমনি হওয়ার ছিল, আমি না করলে অন্য কেউ করে দিবে। আচ্ছা, বিষয়টা এমন হয়ে গেছে। এখন দুর্নীতি রোধ করতে গেলে প্রথমত সেই মানুষটার মধ্যে, যারা দুর্নীতি করে তাদের মধ্যে সেই বিবেকবোধটা আনতে হবে যে আমি যে এই দুর্নীতিটা করতেছি, বা আমি যে দুর্নীতিগ্রস্ত হয়ে এই সাইনটা করতেছি, বা এই কাজটার জন্য আমি পারমিশন দিচ্ছি, বা এই কাজটা আমি করছি, এই কাজটা আমার দেশের জন্য কতটা ক্ষতিকর, এই কাজটা যে আমার দেশের জন্য ক্ষতিকর হচ্ছে, আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আমার আশেপাশের মানুষের জন্য ক্ষতিকর হচ্ছে, এটা আমাকে, প্রত্যেকটা মানুষের নিজের বিবেকবোধ যদি জাগ্রত না হয়, সেখানে আমি, আপনি, সরকার যতই কাজ করি কতটুকুই বা উপকার হবে। তো আমি বলবো সরকারকে অনুরোধ করবো, বা সরকারকে উচিত যে দুর্নীতি যারা করতেছে তাদেরকে কোনোভাবেই রেহাই না দিয়ে তাদের উপর মানে কঠিন পদক্ষেপ নেওয়া। কারণ আমাদের সরকারি যারা কর্মকর্তা আছে, তাদের উপর পুরো বাংলাদেশের মানুষ আমরা এক প্রকার তাদেরকে বিশ্বাস করে তাদের উপর ডিপেন্ড করছি, কারণ তাদেরকে আমরা অনেক বড় পর্যায়ে রাখি, তাই না? তাদের এক একটা সাইন, তাদের এক একটা পারমিশন অনেক ইম্পর্টেন্ট। সুতরাং তারা সেই দায়িত্ব বুঝবে, এবং তারা যদি তাদের দায়িত্বে গাফিলতি করে, সেক্ষেত্রে আমরা যদি সরকার গাফিলতি করে সরকারকে যেমন দায়ী করব, তেমন সরকারের উচিত একে কোনোভাবে মাফ না করে সেই পরিবারে যদি তারা তাদেরকে শাস্তি দিতে পারে, সেটাই হবে দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত দেখে আর 5টা মানুষ বলবে না আমি দুর্নীতি করব না। যেটা নর্মালি আমি একটু কথাটা শুনতে একটু ফানি লাগবে, যেটা যে আমাদের অনেক দশক আগে ছোট্টবেলায় আমাদের বাবা মা বা আমরা আমাদের ছোটবেলায় ফাটাকেষ্ট মুভি দেখে আসছি। কথাটা শুনতে খুবই ফানি, আই এম সরি ফর দ্যাট। সো ফাটাকেষ্ট কি হয়েছে, সে দুর্নীতিগ্রস্তদেরকে ভালো মতো যখন তাদেরকে টাইট দিল, তখন সবাই এমনি সোজা হয়ে গেল। তার আগে আমরা যতই নীতিবাক্য বলি কেউ সোজা হবে না। সুতরাং আমাদের সরকারকে ঠিক ততটাই মানে কঠোর হতে হবে, কঠোর না হলে কেউ শুনবে না। লকডাউনে কি হলো, আমরা ফার্স্টে যখন লকডাউন দিল, কয়জন লকডাউন মানলো?
মানলো না। লকডাউনের মাঝে মিম তৈরি হলো 3 প্রকার লকডাউন। লকডাউন, কঠোর লকডাউন, তারপরে হচ্ছে কি যেন পুরো নিষেধাজ্ঞা লকডাউন না আরেকটা, হ্যাঁ। তো লকডাউনের আবার 3টা ভাগ হয়ে গেল। বাইরের কোন দেশে কি আপনি লকডাউনের 3টা ভাগ শুনছেন? কোন দেশে লকডাউনের 3টা ভাগ শুনছেন? শুধুমাত্র এটা কোথায় সম্ভব? আমাদের বাংলাদেশে। কারণ তারা লকডাউনকে মানে 3 ভাবে, বাইরে যাব, আচ্ছা একটু কম যাব, আচ্ছা যাব না, এরকম হয়ে গেছে। সুতরাং আমাদেরকে ঠিক তেমন ভাবেই বাংলাদেশের মানুষ যেহেতু এরকম, সো বাংলাদেশের স্ট্র্যাটেজিতে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সরকারকে সেভাবেই শায়েস্তা করতে হবে। না হলে এটা জীবনও, আপনি যত নীতিবাক্য আমি তাদেরকে বোঝাই যে তুমি এটা করো না, এটা তোমার সন্তানের জন্যই পরবর্তীতে ক্ষতিকারক হবে। তুমি যে আজকে একটা, আমাদের করোনার সময় অনেক ঢাকার মধ্যে 2-3টা হসপিটালে দেখা গেছে যে তাদের মধ্যে ভুয়া জাল সার্টিফিকেট দিচ্ছে করোনা টেস্টের, অনেক প্রকার দুর্নীতি করোনা নিয়ে, তাই না? এখন এই যে হসপিটাল গুলোর যে মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এভরিথিং, সব তো সরকারি ভাবে কোনো না কোনো ভাবে অনুমোদন না পেলে তো তারা করতে পারে নাই, তাই না? ফার্স্টে এই অনুমোদন গুলো যারা দিচ্ছে, তারা যদি অনুমোদন না দিত, তারা যদি মানে কঠোর ভাবে এটা তত্ত্বাবধান করতো, তাহলে কোনো না কোনো ভাবে তাদের পরিবারের কেউ, তার সন্তান বা তার আত্মীয় স্বজন কেউ না কেউ তো ভুক্তভোগী হয়েছে। সুতরাং আমার ফার্স্টে নিজের সচেতন হতে হবে। আমি যে একটা সাইন করতেছি, আমি যে একটা কাজ করতেছি, তার জন্য আমার চারপাশের মানুষ বা আমার আপনজন, আমার কাছের মানুষই কিন্তু কোনো না কোনো ভাবে, আজকে হোক, 10 বছর পরে হোক, 2 যুগ পরে হোক, তারা ভুক্তভোগী হবে। সুতরাং আমাকে এটা বুঝতে হবে। তবুও যদি মানুষ না বোঝে, ওই যে বললাম ফাটাকেষ্টর মতো আমাদের সরকারকেই ফাটাকেষ্ট হতে হবে, আর কিছু করার নেই। যদিও আমি একটা খুব মানে হাস্যকর একটা উদাহরণ নিয়ে এসেছি, তার জন্য আই এম সরি, বাট এটা খুবই একটা কঠিন সত্যিকার কথা আমার কাছে মনে হয়েছে। ধন্যবাদ ডক্টর কামাল। ধন্যবাদ তনিমা, অনেকগুলো ইনফরমেশনের জন্য আমরা সংযুক্ত করতে পেরেছি। রেদওয়ান আহমেদ উর্বি, আমাকে শোনা যায়? হ্যাঁ উর্বি, জি স্যার, শোনা। জি, আমি স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠান। তোমাকে ভালোভাবে দেখা যাচ্ছে না, তোমার মাথাটা। তো তুমি তো একটু আলোচনা সম্ভবত শুনেছো যে তনিমার, আমরা আসলে 15-20 মিনিটের উপরে আলোচনা শেষ করেছি। তো আমি তোমার কাছ থেকে প্রথম যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, আগামীর বাংলাদেশ তোমার দৃষ্টিতে কেমন হওয়া উচিত? উর্বি, উর্বি সম্ভবত শুনছেন। আরিফ, এই ক্ষেত্রে যে তনিমা যে বিষয়গুলো তুলে আনলো, এখানে আমাদের যে দুর্নীতির যে জায়গাটি রয়েছে বিভিন্ন সেক্টরে, এই জায়গা থেকে আমরা বের হবো কিভাবে? আচ্ছা, প্রথম আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আমাদের দেশের আসলে বিচার বিভাগের যে স্বাধীনতা কিংবা প্রশাসনিক যেই হচ্ছে জবাবদিহিতা, সেই জায়গাটি যদি আপনি নিশ্চিত করতে পারেন, আপনার দেশের আসলে দুর্নীতি আসলে কমে যায়। এবং আপনার দেশের বিচার বিভাগ যদি আসলে স্বাধীন হয়ে যায় এবং কোন রকম হস্তক্ষেপ ছাড়া যদি সে হচ্ছে তার কার্যক্রম পরিচালনা করতে পারে, এবং সে যদি একজন সাংসদকে যেভাবে প্রশ্ন করতে পারে, একজন পুলিশ কনস্টেবলকেও সে যদি সেভাবে প্রশ্ন করতে পারে, অর্থাৎ আইনের চোখে যে সবাই সমান, এই বিষয়টি যদি আপনি নিশ্চিত করতে পারেন, আপনার দেশের 70-75% দুর্নীতি কিন্তু কমে যায়, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা। এর পরবর্তীতে যে বিষয়টি সেটি হচ্ছে প্রশাসনিক যে স্বচ্ছতা, অর্থাৎ আমার ইথিক্যাল গ্রাউন্ড থেকে আমি যদি আসলে এখন প্রশ্ন আসতে পারে যে একজন মানুষ আসলে দুর্নীতি কেন করে, যেই শুধুমাত্র কি সরকারি যে জবগুলো সেগুলোতেই দুর্নীতি রয়েছে নাকি বেসরকারি জবে আসলে দুর্নীতি রয়েছে? আজকে একটি জবে যখন কেউ আসলে ঢুকতে যায়, বেশিরভাগ ক্ষেত্রে তাকে একটি মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হয়, সেটি হোক সরকারি সেটি হোক বেসরকারি। এখন আমি যখন সেই জায়গাটিতে জবে ঢুকে যাব ঘুষটি দিয়ে, আমার প্রথম কনসার্নটি আসলে কি থাকবে? আমার প্রথম কনসার্নটি থাকবে সেই টাকাটি আমি আসলে কিভাবে তুলবো, কারণ সেই টাকাটি বাংলাদেশের প্রেক্ষাপটে 1 সপ্তাহ কিংবা 1 মাসের মধ্যে সে 10 লাখ 15 লাখ টাকা তো আর আমি কোনো জায়গা থেকে বানিয়ে আনিনি, তার মানে আমি টাকাটি ঋণ করে এনেছি কিংবা কোনো জায়গা থেকে ধার নিয়েছি, তাহলে আমাকে সেই টাকাটি শোধ করতে হবে। এর পরবর্তীতে আমি টাকাটি আসলে তুলতে চাই, দেখা যায় আমি 50,000 টাকা বা 30,000 টাকা দামের বেতনে একটি চাকরি করছি, তাহলে আমি এই টাকা কখন শোধ করব? তার মানে এই যে ঢুকার আগে যে দুর্নীতি, এই জায়গাগুলোকে আসলে নিশ্চিত করতে হবে। তবে সবচেয়ে বেশি যে জায়গাটি জরুরি সেটি হচ্ছে আপনি যদি আপনার দেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রশাসনিক যে স্বচ্ছতা সেই বিষয়গুলো নিশ্চিত করতে পারেন, আপনার দেশের 80-90% দুর্নীতি কিন্তু আসলে কমে যায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আরিফ। আমরা উর্বিকে স্বাগত জানাচ্ছি। উর্বি, শুনতে পাচ্ছ? তোমার মাইক্রোফোনটা মিউট করা আছে, যার ফলে আমরা তোমাকে শুনছি না।
স্যার এখন কি শোনা যায় আমাকে? এখন শোনা যাচ্ছে, রাইট। স্বাগত জানাচ্ছি আজকের লাইভ সেশনে তোমাকে। পূর্বী, তোমার কাছে আমার যে প্রশ্নটি, তুমি জানো যে আজকের আমাদের বিষয়বস্তু কি, সেই বিষয়ের উপরে যে আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত এবং তুমি বাংলাদেশকে কোন পর্যায়ে দেখতে চাও? ধন্যবাদ স্যার আপনাকে, আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে অতি দুঃখিত যে আসলে একটু লেট হয়তো আপনাদের সাথে জয়েন হয়েছি, এই কারণে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু পারিবারিক কিছু কাজ ছিল দেখে আমি আসলে সাথে সাথে জয়েন করতে পারিনি, আমি ইন টাইমে জয়েন করতে পারিনি, এটা আমার আসলে একটা ভুল। আশা করি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আপনার প্রশ্ন যেটি, সেটি আসলে খুবই সুন্দর একটি কোয়েশ্চেন, কারণ আমরা আসলে সবাই এখানে ইয়ং আছি, আমরা আসলে 20-25 বছর এই বাংলাদেশকে আমরা নিজেরা দেখছি এবং আমরা আসলে অনেকগুলো চেঞ্জ দেখছি একসাথে। যদি আমি আপনাকে বলতে চাই, আমি যখন ক্লাস 1-এ পড়তাম তখন বাংলাদেশ যেমন ছিল, হ্যাঁ, আমরা তখন হয়তো বিটিভি দেখতাম। এরপরে আমরা যখন ক্লাস 8-9-এ 10-এ উঠলাম, মানে আমার বয়সের সাথে আসলে আমি বলতেছি, অর্থাৎ আমার বয়স যখন 15-16, তখন হয়তো বা আমি তখন দেখতেছি যে বাংলাদেশের ডিশ লাইনের অনেক চ্যানেল চলে আসছে, প্রায় 20টার উপরে চ্যানেল। হ্যাঁ, এরপরে যখন আমি এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শুধু অনলাইনে না, মানে টিভি চ্যানেলেই না, মোবাইলেও অনেক চ্যানেল আসছে, যেমন আপনার চ্যানেলকে আমি অনেক বছর যাবতই দেখছি, প্রায় 1 বছরের উপরে আমি এটার সাথে সরাসরি 1 বছর না 2 বছর হয়ে গেছে মনে হয়, প্রায় 2 বছরের কাছাকাছি আমি আপনার সাথে একটা রিলেশন আছে শুধুমাত্র চ্যানেল কে ঘিরে। এবং আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট আমি দেখতে পাই প্রায়, এবং এই যে লাইভ সেশন গুলা ইয়ুথদেরকে নিয়ে এবং বিভিন্ন ইন্টেলেকচুয়াল মানুষদেরকে নিয়ে যে আপনারা বিভিন্ন সময় লাইভ করেন, সেগুলো আসলে খুবই সুন্দর এবং আসলে অনেক কিছু শিক্ষণীয়। তো এই যে এটাও কিন্তু এক ধরনের চেঞ্জ, এই জিনিসগুলো ছিল না। আজকে যদি আসলে শুধু বিটিভি থাকতো তাহলে হয়তো বা আমরা ইয়ুথরা কথা বলার জায়গা পাইতাম না। যদি অনেকগুলো 20টা চ্যানেল থাকতো তাও হয়তো বা আমি চান্স পাইতাম না কখনো কথা বলার মানুষদের সামনে, আমার কথা আমি কাউকে জানাইতে পারতাম না। এখন আপনাদের জন্য অনলাইন আইপিটিভি যেগুলোকে বলা হয়, হ্যাঁ, বা যে অনলাইন টিভি, সেগুলোর থ্রুতে আমাদের মতন ইয়ুথরা কিছু কথা হয়তো বা মানুষদের সামনে বলতে পারছে। তো এটা কিন্তু আসলে একটা মেসিভ একটা চেঞ্জ, যেইটা আসলে ডিজিটাল বাংলাদেশের যে স্লোগান সেইটার প্রতিফলন বলা যেতেই পারে, এটা নিয়ে কোনো সন্দেহ আমি আশা করি নাই কারোরই। কিন্তু যেটা নিয়ে আসলে সন্দেহ আছে এবং যেই সমস্যাটা আমি এখন ফেস করতেছি, সেটা হচ্ছে এই যে এত চ্যানেল, এই যে ডিজিটাল বাংলাদেশ, সেই অনুযায়ী কিন্তু ইন্টারনেটের স্পিড আমি পাচ্ছি না, যেটার সমস্যাটা অলরেডি আপনাদের সাথেও এখানে ঘটছে। তো চেঞ্জ আসছে বাংলাদেশে হিউজ পরিমাণে, সরকারের পরিকল্পনাও হিউজ। আমি কিছুদিন গতকালকে সহ অর্থাৎ গত 2-3 দিন যাবত আমার কাজ করা হয়েছে আপনার বাংলাদেশের হাইটেক পার্ক নিয়ে একটা, মানে আমার একটা পেপার লেখার কথা ছিল বাংলাদেশ হাইটেক পার্ক ইনভেস্টমেন্ট সম্পর্কীয়, যদিও একটা জব পারপাস একটা বিষয়, ওইখানে ইন্টারভিউ সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, আমার হাইটেক পার্ক নিয়ে অনেক কিছু পড়া হয়েছে, অনেক কিছু জানা হইলো। তখন আমি আসলে দেখলাম যে ফিউচার ইজ সো ব্রাইট বাংলাদেশের, যদি পরিকল্পনা অনুযায়ী হয়। কারণ আমরা আসলে অনেকেই জানি না আসলে হাইটেক পার্ক সম্পর্কে, বাংলাদেশি ইনভেস্টমেন্ট সম্পর্কে, চায়না এবং আমেরিকার যে একটা ফাইট চলতেছে, কোল্ড ওয়ার চলতেছে, বা ইকোনমিক ওয়ার যেটাই আমরা বলি, সেটার কারণে বাংলাদেশের যে আসলে কি পরিমাণ ইনভেস্টমেন্টের সুযোগ বেড়ে গেছে সেটা আসলে বলার বাইরে। সেগুলো নিয়ে যখন আমরা একটু ঘাটাঘাটি করবো তখন আসলে নিজেদের কাছে খুব আশাবাদী লাগে। আমি গত সপ্তাহেও বাংলাদেশের পরিকল্পনা নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে বাংলাদেশ আসলে কি করতেছে, বাট এই 1 সপ্তাহ আমি কাজ, মানে একটু পড়াশোনা করার কারণে, মানে ভবিষ্যৎ সম্পর্কে পড়াশোনা করার কারণে দেখলাম যে ইটস সো ব্রাইট বাংলাদেশের ফিউচার, যদি বাংলাদেশের সব কয়টা পলিসি কাজ করে, পরিকল্পনা যদি কাজ করে। আমি যখন এই হাইটেক পার্ক নিয়ে কাজ করতেছিলাম বা একটা পেপার লিখতেছিলাম, পেপারের বিষয়টাই ছিল এরকম যে বাংলাদেশে একজন বিদেশি ইনভেস্ট করতে চায়, কোথায় করবে। হ্যাঁ, তো একটা পেপার যখন স্যারের আরো ভালো জানার এই বিষয়টা, যে যখন আমরা একটা পেপার লিখবো সেখানে কিন্তু ডিফিকাল্টিজও আমাদেরকে আপনার শো করতে হয় যে কি কি ডিফিকাল্টিজ আছে। বাংলাদেশে খুব
বড় একটা ডিফিকাল্টিজ আসছে, যেটা আমি রিসেন্টলি আসলে দেখলাম, সেটা হচ্ছে হাইটেক পার্ক হচ্ছে বাংলাদেশে প্রায় 64,000-এর প্লাস মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, যেটা ক্রমান্বয়ে প্রায় আপনার 8-10 লাখ মানুষের কাছে চলে যাবে। এবং প্রতি বছর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ বাংলাদেশে 5,000 প্লাস মানুষ গ্রাজুয়েট হচ্ছে, মানে স্টুডেন্ট গ্রাজুয়েট হচ্ছে। এছাড়াও বিভিন্ন আপনার কি বলে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে, এছাড়া আপনার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকেও প্রচুর মানুষ শিক্ষা পাচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায় সেটা আমি আপনাদেরকে বলি। সমস্যাটা হচ্ছে স্কিল ম্যান পাওয়ার নাই বাংলাদেশে, যেটা আসলে হচ্ছে না। সেটা গভর্নমেন্ট দ্বারা কখনো পসিবল না, সেটা আসলে আমার দ্বারা সম্ভব। বাংলাদেশে আমি যদি যুদ্ধের পরের 25 বছর মানে এখনকার আগে 25 বছরের আগে যাই, তখন বাংলাদেশে কোনো ইনকাম সোর্স ছিল না। অর্থনৈতিক অঞ্চল বলতে আমরা জানতাম যে ইপিজেড, এক্সপোর্ট প্রসেসিং জোন। সেই এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠা করার জন্য ততটা স্কিল মানুষের প্রয়োজন ছিল না। ওয়ান কাইন্ড অফ আমরা শ্রম বিক্রি করতাম, এবং শ্রম বিক্রি করে কোনো দেশ বা কোনো মানুষ কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে না। অর্থাৎ আমরা যেটাকে বড়লোক বলি, হ্যাঁ, টাকা পয়সাওয়ালা মানুষ বলি, সেই কোয়ালিটি মানুষের যাইতে পারে না শ্রম বিক্রি করে। হ্যাঁ, যারা ব্যবসা করে সেটা আলাদা হিসাব, ব্যবসার কথা আমি বলতেছি না। যারা আসলে জব করে বা যারা আসলে শ্রম সরাসরি বিক্রি করে, তারা কখনোই বড়লোক হতে পারে না। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আসলে মানে বড়লোক তো আসলে আমরা তো আসলে, আপনি কিছুদিন আগে আমি দেখলাম কামাল স্যার, আপনি আমেরিকা থেকে ঘুরে আসছেন। আমেরিকাতে আসলে রাস্তাঘাটে যেই পরিমাণের মানুষ বড়লোক, সেই পরিমাণের বড়লোক বাংলাদেশের কয়েকটা গার্মেন্টস এর মালিকও না। হ্যাঁ, বাংলাদেশে কয়েকটা গার্মেন্টস এর মালিক মার্সিডিজ গাড়ি চালাইতে খুবই দ্বিধাদ্বন্দ্বে পড়ে, বাট ওইখানে দেখা যায় যে একটা মোটামুটি একটা সুপার শপ আছে একটা লোকের, তার মানে তাদের মাজদা ছাড়া কোনো গাড়ির গনেই না, এই টাইপস একটা বিষয়। হ্যাঁ, সো দেয়ার হ্যাভ এ ডিফারেন্স বেসিক্যালি। অর্থাৎ শ্রম বিক্রি করে কখনো ধনী হওয়া যায় না, সোজা বাংলা কথা। তো আমাদেরকে বিক্রি করতে হবে আসলে বেসিক্যালি মেধা। মেধা যখন আপনি বিক্রি করতে পারবেন, তখন হচ্ছে কি আপনি একটা ধনী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কিন্তু মেধা ভিত্তিক মানে যোগ্য মানুষ আসলে গড়ে উঠতেছে না, একদম টোটালি না। আমার ইদানিং ঢাকা আপ ডাউন করা হয়েছে অনেকবার, তখন আমি দেখলাম ঢাকায় প্রচুর আইটি ফার্ম গড়ে উঠছে, তারা খুব যোগ্য মানুষ পাচ্ছে না। হ্যাঁ, সেইটার দোষ আসলে তো আমাদের নিজেদেরই নিতে হবে। কারণ এখন তো আসলে ইন্টারনেট চলে আসছে। ইন্টারনেটের দিনে আমি যদি বলি যে আমার ভার্সিটি আমাকে কিছু শিখায় নাই, আমার গভর্নমেন্ট আমাকে শিখায় নাই, ইটস নট রাইট অ্যাকচুয়ালি। the fact is we have huge opportunities and we have some limitation also. Okay, so দেখা যাক আসলে 50 বছর পরে কি হয়। যদি গভর্নমেন্টের পরিকল্পনাগুলো সঠিক হয় এবং আমরা যদি সচেতন হই, তাহলে ইনশাল্লাহ আশা করছি ভালো কিছু হবে। নয়তো দেখা যাবে হাইটেক পার্ক গুলা ঠিকই হবে, জাপান থেকে ইউএসএ থেকে প্রচুর ইনভেস্টর আসবে হাইটেক পার্ক গুলাতে, কারণ ফিউচার ইজ হাইটেক পার্ক। There have no doubt actually, because বাংলাদেশের বর্তমান প্রেজেন্ট হচ্ছে ইপিজেড গুলা বা বাজার যে অর্থনৈতিক অঞ্চলগুলা, সেইগুলা হচ্ছে প্রেজেন্ট। বাট ফিউচার ইজ, অর্থাৎ আফটার 50 ইয়ার্স, যদি আপনি বলেন আমাকে আফটার 50 ইয়ার্স ইজ হাইটেক পার্ক। বাংলাদেশে অলরেডি গভর্নমেন্টের 28টা হাইটেক পার্ক হচ্ছে, বেসরকারি মিলিয়ে প্রায় 39টা হাইটেক পার্ক, যেখানে মানে এরকম যেখানে গভর্নমেন্ট প্রায় 12 বছরের ইনভেস্টরদের জন্য 12 বছরের ট্যাক্স রিডাকশন ফেসিলিটিস দিচ্ছে। সো প্রচুর কোম্পানি আসবে, দেখা যাবে বাংলাদেশের হাইটেক পার্ক ইউজ করবে, বাট বাঙালি আমরা কেউ হয়তো ওইখানে জব করতে পারবো না। ইন্ডিয়ানরা এসে, শ্রীলঙ্কানরা এসে, ফিলিপাইনের থেকে মানুষরা এসে, ইভেন দেখবেন যে পাকিস্তান থেকেও মানুষরা এসে এখানে জব করতেছে, কারণ পাকিস্তানের এডুকেশন সিস্টেম খুবই অসাধারণ বাংলাদেশের তুলনায়। সো দেখা যাক আমরা আসলে কতটুকু নিতে পারি। আর একটা বিষয় হচ্ছে গিয়ে দুর্নীতির যে বিষয়টা, সেইটার ডিপেন্ডস, যেটা আমার ভাই বললো একটু আগে, সরি আমি একটু দেরিতে সংযোগ হওয়ার কারণে আপনার নামটা ঠিক জানি না, যাই হোক সমস্যা নেই। আরিফুল ইসলাম ভাই যেটা বললেন, সেটা হচ্ছে গিয়ে বেসরকারি জবে ঘুষ দেওয়ার বিষয়টা হইতে পারে, আমি জানি না, মেবি দেখি নাই আমি কখনো। যদি থাকে আপনি একটা রেফারেন্স দিলে ভালো হয়, যে অমুক অমুক কোম্পানিতে ঢুকতে মেবি টাকা লাগে।
বেসরকারি কোম্পানিদের আসলে টাকা নেওয়ার কোনো প্রয়োজন নেই। দিস ইজ দ্য রিয়েল সিচুয়েশন ইন বাংলাদেশ, কারণ তারা যোগ্য মানুষই খুঁজে পায় না। এবং দুর্নীতির যে বিষয়টা, ফাটাকেষ্ট বলেন আর যাই বলেন, বিষয়টা আসলে মোরালিটির উপরে ডিপেন্ডস। মোরালিটি না থাকলে আমাদের আসলে কিছুই করা সম্ভব না। আমি আসলে যে ভার্সিটিতে বিলং করি সেখানে আমাদেরকে প্রচুর মোরালিটি পড়ানো হইতো, বাট মোরালিটি আসলে পড়ায় এত লাভ নাই। ইটস এ ফ্যামিলি এডুকেশন, টোটালি ফ্যামিলি এডুকেশন। আপনার ফ্যামিলি থেকে যখন আসলে মোরালিটিটা আসবে না তখন সমস্যা হয়ে যাবে। কারণ আপনি যদি বলেন, কারণ ফ্যামিলি এডুকেশন ইজ সো ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, সেইটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়। সেটাও গভর্নমেন্টে কিছু হস্তক্ষেপ নিলে করতে পারে। এটা খুব ট্রিকি একটা বিষয় যে আসলে কিভাবে কি করবে। হ্যাঁ, আবারও ফিরে আসবো, অনেকগুলো উর্বি কিন্তু পয়েন্ট এসে গেছে তোমার কাছ থেকে। অনেক ধন্যবাদ উর্বি, আবারও ফিরে আসবো আমরা। এই পর্যায়ে শারমিন ফারজানাকে সংযুক্ত করতে পেরেছি। শারমিন, আমাকে কি শুনতে পাচ্ছ তুমি? তোমাকে শুনছি না, তোমার মাইক্রোফোনটা মিউট করা আছে, মাইক্রোফোনটা আনমিউট করা লাগবে। জি, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি 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 জি, আমাকে শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, স্বাগত জানাচ্ছি। আমাদের উর্বি যে বিষয়গুলো উপস্থাপন করেছে, সে তোর মধ্যে সে অনেক আশার কথা কিন্তু বলেছে। এর সাথে সাথে যে বিষয়টি বললো সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় আমাদের শিখাচ্ছে না, বা আমরা অনেক বেশি হাতে কলমে জানি না, আমাদের জানার ঘাটতি আছে। সেটা শুধু বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ দায় নিবে না, আমাদেরও সেই ক্ষেত্রে দায় থাকবে। তো তরুণ প্রজন্ম হিসেবে আগামীর বাংলাদেশে এই দায়টা এড়ানোর জন্য আসলে আমাদের তরুণদের কি করা উচিত? ধন্যবাদ ভাইয়া। আমি যেহেতু একদম পরে জয়েন করেছি, মানে উর্বি আপুর যে কথাটা ছিল বা উনি যে বক্তব্য পেশ করেছে, আমি টোটালি কিছুই শুনতে পাইনি, যার কারণে আমি মানে ওনার পয়েন্ট গুলা তুলে ধরতে পারছি না। আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের শিক্ষার যে গুণগত মান, এবং শিক্ষাটা যে আমরা নিচ্ছি স্কুল থেকে হোক, বিশ্ববিদ্যালয় থেকে হোক, যেখান থেকেই হোক, আমরা যে শিক্ষাটা নিচ্ছি সেটা আমরা কতটুকু কাজে লাগাতে পারছি। মানে আমরা শিক্ষাটা নিচ্ছি সেটা আমাদের কর্মসংস্থানেই বা কতটুকু সেটা কাজে দিবে, এই জিনিসটা আসলে প্রথমেই বিবেচনার একটা বিষয়। যেমন আমরা যেটা ফেস করি, মানে আমরা প্রতিষ্ঠান থেকে শিক্ষা পাই, দেন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাই, বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাবজেক্ট ওয়াইজ আমরা যে শিক্ষাটা নেই, সেটা পরবর্তীতে দেখা যায় কি আমরা যখন কর্মক্ষেত্রে যাই তখন সেটা মানে আমরা যে সাবজেক্ট রিলেটেড পড়াশোনাগুলো করে আসছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে গুলো নিচ্ছি, আমরা শিক্ষাগুলো নিচ্ছি, সেটা কিন্তু আর কর্মসংস্থানে গিয়ে দেখা যাচ্ছে কি সেই জিনিসটার যেটাকে বলা হয় সেই জিনিসটা ঠিকভাবে আমরা তুলে ধরতে পারি না, বা আমাদের সেক্ষেত্রে কোনো সুযোগ থাকে না যে আমরা আমাদের যেটা আমরা সেখান থেকে অর্জন করেছি সেটা আমরা গিয়ে আমাদের কর্মসংস্থানে প্রতিফলিত করব, এরকম অনেক সুযোগই থাকে না। সেটা হচ্ছে খুব কম সাবজেক্ট রিলেটেড কিছু সাবজেক্ট থাকে, সেগুলোই হচ্ছে শুধুমাত্র কর্মসংস্থানের সাথে রিলেটেড। তো আমাদের এই ক্ষেত্রে আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের প্রচুর একটা ঘাটতি রয়েছে, যেহেতু সেখানে শিক্ষার সাথে আমাদের কর্মসংস্থান বা আমরা যে কাজগুলোতে যাচ্ছি সেটার সাথে রিলেটেড না, যার কারণে দেখা যায় কি একজন তার প্রতিভাটাকে বিকশিত করতে পারছে না, বা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষাটা লাভ করছে তার যে দক্ষতা থাকে, তার সাবজেক্ট রিলেটেড যে দক্ষতা থাকে, সে সেখানে গিয়ে সেটা তুলে ধরতে পারে না। তো আমার যেটা মনে হয় ভাই, আমাকে যদি একটু আমাকে পয়েন্টটা যদি আরেকবার একটু কাইন্ডলি বলেন। হ্যাঁ, আমি বলছি যে তাহলে এই ক্ষেত্রে আগামীর বাংলাদেশ কেমন হবে? তরুণদের হাতে যদি এই তরুণদের হাতে যদি বাংলাদেশ থাকে, আগামীর বাংলাদেশ আমরা কেমন দেখব সেই জায়গায়? আগামীর যে বাংলাদেশ সেটা হচ্ছে কি, আমরা যদি যুদ্ধ থেকে শুরু করে যাই, এখন মোটামুটি 50 বছর তো হয়ে গেছে। 50 বছরে কিন্তু আমাদের যে অনেক কষ্ট অর্জিত যে দেশটা আমরা পেয়েছি, সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু অনেক কাজ করে যাচ্ছেন, কাজ করছে, তার যেগুলো দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের সামহাও আমরা কিছু জিনিস ফিল করি যে আমরা যেভাবে কষ্ট করে সেই দেশটাকে নিয়েছি বা দেশটাকে অর্জন করেছি, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু ঘাটতি কিন্তু রয়ে যায়। সেটা হচ্ছে দুর্নীতি, তারপর হচ্ছে গণতান্ত্রিক যে অধিকার,
সেগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ কিন্তু আরো এগিয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ দরিদ্র দেশ থেকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে। তো এটা হচ্ছে বাংলাদেশের একটা বড় একটা চ্যালেঞ্জ, সেটা নিতে পেরেছে আমি যেটা মনে করছি। এবং স্বাধীনতার পূর্বে কিন্তু যদি দেখা যায় যে জিডিপি যেটা বলি আমরা সেটা ছিল $9 বিলিয়ন মতো, ইতিমধ্যে সেটা 2021 সালে সেটা হয়ে গেছে হয়তো $353। সো এটা কিন্তু একটা হিউজ একটা ডিফারেন্স। সো এটা কিন্তু আমাদের দেশের জন্য মানে অনেক একটা দ্বার প্রান্তে পৌঁছে দেবে আমাদেরকে। ঠিক আছে, যেহেতু আমাদের ওইটা আমরা বেশ কিছু এখানে অর্জন আমরা দেখতে পাচ্ছি। মাথাপিছু আয় ছিল 1970 সালে প্রায় $140 মতো, সেখানে 2021 সালে সেটা $2227 পৌঁছেছে। সো যেগুলো দেখা যায় কি মানে আমরা কিন্তু অনেক কিছু অর্জন করেছি, কিন্তু এর মধ্যে সামনের দিকে এগিয়ে নিতে হলে আমার যেটা মনে হয় যে গণতান্ত্রিক অধিকার, দুর্নীতি এইসব যদি কোনোভাবে মিনিমাইজ করা যায় তাহলে আমাদের দেশ কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবারও ফিরে আসবো। আমরা আমাদের সাথে সংযুক্ত করতে পেরেছি আফসারিকে। আফসারি হোসেন, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার মাইক্রোফোনটা আনমিউট করা লাগবে। মাইক্রোফোন, ইয়েস, এখন শুনছি। তুমি জানো যে আজকের বিষয় আমাদের কি? তুমি এখানে যারা সংযুক্ত হয়েছে তো তাদের মধ্যে সবচেয়ে ইয়াংগেস্ট। আমি এই ক্ষেত্রে তোমাকে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে দুর্নীতির যে জায়গাটি আমাদের শারমিন একটু বললেন, যে এই দুর্নীতির জায়গা থেকে আমাদের মুক্ত হওয়ার আসলে ব্যবস্থা কি, কিভাবে আমরা এই দুর্নীতি মুক্ত হতে পারি? ওকে, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্যারকে। হ্যাঁ, আমাকে স্যার প্রশ্ন করেছেন যে এই দুর্নীতি থেকে আমাদের মুক্তির উপায় কি, বা বাংলাদেশকে কিভাবে আমরা দুর্নীতি মুক্ত দেশ গড়ে তুলতে পারি। আমাদের বাংলাদেশের জনগণদের মধ্যে 90% জনগণেরই বাংলাদেশের আইন ব্যবস্থা নিয়ে অনেক অভিযোগ। তারা সবসময় বলে, ইনফ্যাক্ট আমিও বলি, যে বাংলাদেশে প্রত্যেকটা কেস, প্রত্যেকটা মার্ডার কেস থেকে শুরু করে রেপ কেস, কোনোটারই সঠিক বিচার হয় না শেষ পর্যন্ত। তো আমরা এই ক্ষেত্রে দেখতে পারি যে বাংলাদেশের সরকার হয়তো অতটা সচেতন না, বা তারা শেষ পর্যন্ত গিয়ে কাজটা সুন্দরভাবে করতে পারে না। আমাদের বাংলাদেশে এখন এক একটা রেপ কেস এত বাড়ছে দিন দিন, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। না আমরা এর হার কমাতে পারছি, না আমরা এটাকে বন্ধ করতে পারছি। বাংলাদেশের মার্ডার কেসও দিন দিন বেড়েই চলছে। আর এছাড়া দেখা যায় ছাত্রলীগের কথা যদি আমরা বলি, ছাত্রলীগের বিভিন্ন মেম্বার ওনারা দুর্নীতি করেই যাচ্ছে, বাট স্টিল এটা নিয়ে কেউ কিছু বলতে পারছে না। একটা কলেজে, একটা ইউনিভার্সিটিতে, বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটি গুলোতে, পাবলিক কলেজ, পাবলিক ইউনিভার্সিটি গুলোতে ছাত্রলীগের নেতারাই এটাকে যেন কন্ট্রোল করছে। টিচাররাও এই এটা সম্পর্কে কি শুধুমাত্র আফসারি, এখানে যে প্রশ্নটি সেটি কি শুধুমাত্র সুনির্দিষ্ট একটি ছাত্র সংগঠন, নাকি ওভারঅল আমরা অতীত দেখছি? এখন যদি ক্ষমতার পরিবর্তন হয় সেক্ষেত্রে আজকে তুমি যে যার নাম বলছো ভবিষ্যতে যারা আসবে তারাও কি তেমন করবে? শুধুমাত্র একটি ছাত্র সংগঠনের নেতা কর্মীরা তো সেটা করতে পারে না। দুর্নীতির না, জন্য তো শুধু আসলে অবশ্যই শুধুমাত্র ছাত্র ঘটনার যে সংগঠনের জায়গায় নেতা আছে কর্মীরা। সেটাই, যেটি আমাদের উর্বি, তুমি ছিলে না, উর্বি যেটি বললো যে সেখানে পারিবারিক এবং নৈতিক শিক্ষার একটি জায়গা প্রশস্ত হওয়া দরকার। সেখানে আমাদের সংকীর্ণতার যে জায়গাটি সেটি রয়েছে, শুধুমাত্র একটি ছাত্র সংগঠন নয়। আমার হচ্ছে ওভারঅল জায়গাটি তো আমাদের এমনটি হয়ে আছে। তোমার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই পারিবারিক শিক্ষাটা অনেক বড় একটা শিক্ষা। একটা পরিবার যদি তার সন্তানকে নৈতিক শিক্ষা ঠিক মতো দেয়, তার পরিবারকে শেখায় যে সে পরিবার থেকে শেখে নৈতিক শিক্ষা কি, কিভাবে চলতে হবে সমাজে, কোনটা খারাপ কাজ, কোনটা ভালো কাজ, কি কাজগুলো আমাদের করা উচিত না। একটা পরিবার যখন এই শিক্ষাটা একটা সন্তানকে দেয়, তখন কিন্তু এই সন্তান বিপথে যায় না, সেই সন্তান অবশ্যই ভালো পথেই থাকে। আমি বলছি না বাবা মারা সন্তানকে কখনো খারাপ শিক্ষা দেয়, কিন্তু বাবা মাকে আরো সচেতন হওয়া উচিত তার অনেক ছেলে ধন্যবাদ, মেয়েদের নিয়ে, তার অনেক ছেলেমেয়েরা। ধন্যবাদ আফসারি তোমাকে সংযুক্ত হওয়ার জন্য। সংযুক্ত থাকো, তোমার কাছে আবারও ফিরে আসবো। আমরা তনিমা, তোমার কাছে আসি। তাহলে এই ক্ষেত্রে আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যাগুলো আলোচনা করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে সমাধানের উপায় কি? আমরা আগামী 50 বছর পরে আমাদের বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে তরুণদের কি করা উচিত? ওকে, ধন্যবাদ ডক্টর কামাল। আমি প্রথমে উর্বি ভাইয়ের উদ্দেশ্যে দু একটা কথা বলবো। উর্বি ভাই খুবই সুন্দর কয়েকটা কথা বলেছে যে হাইপারটেক্স সম্পর্কে আমাদের আসলেই আমাদের সেই পরিমাণে আমরা প্রচেষ্টা করি না, বা আমাদের
সে বিষয়ে কোনো কেউ কেয়ারলেস আমরা একটা বিহেভ করছি। যাই হোক, প্রথম কথা, আমি যখন ফাটাকেস্টের কথা বা অন্য কথা বলছিলাম, আগে বলেছি আমার যদি নিজের নীতিবোধ না থাকে কোনো কাজ হবে না। কিন্তু উর্বি ভাইয়ার চারপাশে উর্বি ভাইয়া তাকাক, কয়জন মানুষের মধ্যে নীতিবোধ আছে আপনার চারপাশে? দ্বিতীয় কথা, প্রাইভেট জব সেক্টরে অবশ্যই কোনো দুর্নীতি নর্মালি হয় না, আমি নিজেই এটা আপনার সাথে একমত। কারণ প্রাইভেটে মানুষ কি, আমি ধরলাম কামাল, ডক্টর কামালের কথাই যদি বলি, কামাল স্যার কিন্তু তার এখানে তিনি সুযোগ্য দেখে কয়েকজনকে আনবেন, কিন্তু আপনি দেখেন একটা বিটিভি চ্যানেলে যান, সেখানে অধিকাংশ মানুষ যারা আসে কোনো না কোনো সার্কেল থাকে, না হলে আপনি আমি যেতে পারবো না, আপনি আমি ইউথ যেতে পারবো না, আমরা চাইলেও পারবো না। প্রাইভেট সেক্টরে এটা হয় কারণ আমরা অবশ্যই সুযোগ্য মানুষ, এবং আসলে সেই মানুষটার খুব বেশি আমরা সিজিপিএ বলেন বা এসব থেকে আমরা দেখবো তার মধ্যে কি মেধাটা আছে। এই জন্যই মার্ক জুকারবার্গ ঘুরতে আসতে পেরেছিল বোধহয়, কারণ সে অল্প বয়স হলো, কারণ তার মধ্যে মেধা ছিল। যাই হোক, আমি আপনার সাথে একমত। আর ফাটাকেস্টের কথাটা বলার কারণ এটাই ছিল যে আপনার মধ্যে যদি নীতিবোধ না থাকে, আমাদের বাঙালিরা আমরা এমন জাতিতে পরিণত হয়েছি, নীতিবোধ মুখের বেলায় আছে, কাজের বেলায় নেই। আমাদের চারপাশে প্রাইভেট সেক্টরে কয়জন কাজ করে, এবং দিন শেষে দেশটা কিন্তু প্রাইভেট সেক্টরের হাতে না, সরকারি সেক্টরের হাতে, সরকারি লোকদের হাতে বেশিরভাগ পরিচালিত হয়। এন্ড অবশ্যই আমাদেরকে ডিজিটালি ভাব উন্নত হতেই হবে, না হলে নয়। আর একজন স্টুডেন্টের হাতে অবশ্যই সুযোগ আছে। স্টিল নাও আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ভাই, আমি কিন্তু এখনো আমার টিচারদের যে লেকচারটা বুঝি না, যে টিচাররা রুলও ব্যবহার করে, সবাই তো ভালো না বা সবাই খারাপও না। তো আমাকে কিন্তু দিন শেষে ইউটিউব বলেন বা ইউডেমি বলেন বা যাই বলেন, আমাকে তার সাহায্য নিতেই হয়, দেন আমি সাবজেক্টটা বুঝি। এবং যাদের ইন্টারেস্ট থাকে আরো বেশি, তারা অবশ্যই, বাংলাদেশের সবাই তো আর নিষ্কর্ম না, অনেক অনেক স্টুডেন্ট আছে প্রয়োজনের বেশি লেখাপড়া করছে, কিন্তু এই যে তুলনাটা কম, মানে পার্সেন্টেজটা অনেক কম, এটাই হলো পার্থক্য। আর আমাদের এই যে সমস্যা বলেন বাংলাদেশে যত বেশি, সব সমস্যা থেকে বের হওয়ার জন্য ভাইয়া যেটা বললেন যে হ্যাঁ, আমাদের নৈতিক মূল্যবোধ বাড়ানো প্রয়োজন, এন্ড আমাদের দেশের জন্য করার আগে বোধহয় নিজের জন্য এটা মানে নিজের সচেতনতাই সবার আগে আনা দরকার। কারণ আজকে যদি আমি দেশের জন্য বাদ দিলাম, সমাজের জন্য বাদ দিলাম, আমার নিজের জন্য আমি যদি না পড়ি, না করি বা প্রচেষ্টা না করি, তাহলে ভবিষ্যতে আমারই কোনো জায়গা থাকবে না, আমারই কোনো অবস্থান থাকবে না। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে পড়ালেখা করতে হবে, আমাদেরকে সৎভাবে চলতে হবে। এবং ডিজিটালি বলেন, আমি বিবিএর স্টুডেন্ট, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না, তবু বলবো বিবিএর স্টুডেন্ট বলেন আর সোশিওলজির স্টুডেন্ট বলেন, সবাই ডিজিটালি উন্নত হতে হবে। সুতরাং এটা নিজস্ব ব্যাপার, আপনি নিজে থেকে যতদিন না এগিয়ে আসবেন, আর সরকারের অবশ্যই এটার জন্য আমাদের তাগিদ দিতে হবে। কারণ এতটা বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছিল, তারপরও দেখেন করোনা মহামারীর জন্য অনেকটা এখন পিছিয়ে গেছে। কেন? এই যে একটা ঝিম ধরা ভাব চলে আসছে জনগণের মধ্যে, সবার মধ্যে ঝিম ধরা ভাব চলে আসছে। তো এই ঝিম ধরা ভাবটা কাটায় ওঠার জন্য অবশ্যই মানে সরকারকে কিছুটা তো উদ্যোগ নিতেই হবে। সবটা মানুষ নিজের নীতিবোধ থেকে, নিজের প্রচেষ্টায় সব মানুষ করবে না, দেশের 5 ভাগ মানুষ করলে 95 ভাগ মানুষ করবে না। এর জন্য সরকারের প্রচেষ্টা, আমাদের সবার প্রচেষ্টা, এমনকি আমি বলবো অর্গানাইজেশন গুলোর প্রচেষ্টা অনেক বেশি প্রয়োজন। যে কাজটা আজকে আমাদের চ্যানেল কে করছে, এই যে একটা প্রতিষ্ঠান নিয়েছে, তার জন্য কি সরকারের প্রয়োজন হয়েছে? হয় নাই। কিন্তু চ্যানেলকে নিজে উদ্যোগে যখন একটা লাইভে যাচ্ছে, তখন এটা যখন 5 জন দেখছে, তখন 5 জনের মধ্যে কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা সৃষ্টি হচ্ছে। তারা ভাবছে হ্যাঁ, আমার তো এই বিষয়ে সচেতন হওয়া উচিত। সচেতনতা এইভাবেই তৈরি হচ্ছে। তার জন্য শুধু সরকারকে না, আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ তনিমা। আমরা আরিফের কাছে আসি যে আরিফ, সমাধান কি খুব সংক্ষেপে? আরিফ, আমাকে শোনা যাচ্ছে? আরিফ, শোনা যাচ্ছে আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ। প্রথমত যে আমাদের আসলে সমাধানগুলো কোথায়, একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা আসলে অনেকদিন ধরে আসলে সোসাইটির প্রবলেম গুলো নিয়ে আসলে অনেক বেশি চিন্তা ভাবনা করি, এবং এই কারণেই আসলে মানে সে জায়গা থেকে আসলে কথাটি বলবো। প্রথমত হচ্ছে আমাদের দেশের যেই হায়ার এডুকেশন, সেই জিনিসটিতে আমার মনে হয় এই কথাটির সাথে হয়তো অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিংবা আমি ব্যাখ্যাটি একটু ক্লিয়ার করতে চাই। সেটি হচ্ছে আমাদের দেশের হায়ার এডুকেশনে আসলে লাগামটি টেনে ধরা উচিত।
আজকে বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় যেভাবে আসলে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হচ্ছে, কিংবা কেউ একজন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলতে যাচ্ছে, তাকে আসলে পারমিশনটি দেওয়া হচ্ছে, এই বরাদ্দগুলো বাংলাদেশের যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে কিংবা বড় বড় বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানে আসলে সরকারকে কাজ করা উচিত। আমি আমার দেশে মানে প্রত্যন্ত অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় হয়তো খুলছি, এখন প্রশ্ন আসতে পারে আমার দেশের প্রত্যন্ত অঞ্চলে সেই বাচ্চা মানে ছাত্র বা ছাত্রীটি পড়ালেখাটি আসলে কিভাবে করছে। যখন সেই সব জায়গায় বিশ্ববিদ্যালয় ছিল না তখন কিন্তু আসলে পড়ালেখাটি হয়েছে। এখন উর্বি ভাইয়া একটি কথা বললেন, সেটি হচ্ছে সরকারের আসলে স্কিল ডেভেলপমেন্টে আসলে কোন রকম স্টেপ রাখার কোনো সুযোগ নেই। কেন সরকারের স্টেপ রাখার কোনো সুযোগ নেই? সরকার যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটা হতে পারে সরকারি বিশ্ববিদ্যালয়, সেটা হতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকার যদি একটি কারিকুলাম নিয়ে আসে, যে কারিকুলাম গুলো হচ্ছে গত 30 বছর আগের কারিকুলাম যেগুলো চলছে, সেই জায়গায় যদি একটি কোর্স আকারে জিনিসগুলোকে আনা যায়, এবং এটা খুব একটা বেশি কষ্টকর নয়। আমাদের দেশের আইসিটি মিনিস্ট্রি রয়েছে, আইসিটি মিনিস্ট্রি আসলে কাজ কি? শুধুমাত্র কি আমার দেশের ইন্টারনেটের 5G থেকে 6G করা কিংবা 4G থেকে 5G করা? তাহলে আমার দেশের যে প্রজন্মগুলো, তারা যদি আসলে টেকনিক্যালি সাউন্ড হতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে স্কিলের কাজটি করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, আমার হাতে ইন্টারনেট আছে, তোমার হাতে ইন্টারনেট আছে, এখন আমি শহরে বসে খুব হাই ইন্টারনেট সুযোগ পাচ্ছি, আমার একটি বন্ধু আসলো হচ্ছে পঞ্চগড়ের একটি গ্রাম থেকে, সে আমার সাথে এসে একসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এখন বিষয়টি হচ্ছে, আমি যে সোসাইটিতে বেড়ে উঠেছি তার সোসাইটি কিন্তু একরকম ছিল না। আপনি একটি প্যারালাল গ্রাউন্ডে দুইজনকে এনে আসলে জাজমেন্টই করতে পারবেন না, তাহলে তার মধ্যে আসলে সেই চিন্তাধারার উদয়টি করতে হবে। তাহলে সেই জায়গাটি কোথায়? সে যে বিশ্ববিদ্যালয়ে এসেছে তার মানে হচ্ছে সে মেধাবী বলেই কিন্তু সে প্রতি সিটের এগেনস্টে 100 থেকে 200 জনের সাথে লড়াই করে সেই জায়গাটিতে আসলে উত্তীর্ণ হয়েছে। তাহলে এই জায়গাটিতে তার ইচ্ছাটি এবং তার যোগ্যতা রয়েছে, সরকারের আসলে সদিচ্ছাটি দরকার। তার মানে আমার দেশের বিশ্ববিদ্যালয় তাহলে এভাবে গড়ে উঠবে। আজকে আমার যে স্কিল বেসড মানুষজন নেই, যে কথাটি বলা হয়, সেই স্কিলের ঘাটতিটি আমার পূরণ হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে, আমার দেশকে যদি আমি আসলে উন্নত করতে চাই, আমার একটি জায়গায় আসলে সবচেয়ে বেশি ফোকাস দেওয়া দরকার, সেটি হচ্ছে আমার দেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং হচ্ছে প্রশাসনিক যে স্বচ্ছতার যে বিষয়টি। আপনি যদি আপনার দেশের এই জায়গাগুলোকে আসলে নিশ্চিত করতে পারেন, আপনার দেশের দুর্নীতি কমে যাবে। আপনার দেশের পুলিশ যদি দুর্নীতি না করে, তাহলে আপনার দেশের ল খুব ভালোভাবে চলবে। আপনার দেশের মন্ত্রী যদি দুর্নীতি না করে, তার সচিবালয়ের কর্মকর্তারা দুর্নীতি করতে পারে না, তাহলে আপনার দেশের বিশ্ববিদ্যালয় ঠিক হলো, আপনার দেশের দুর্নীতির জায়গা থেকে এই জায়গাটিও চলে গেল। পরবর্তীতে যে বিষয়টি, সেটি হচ্ছে মৌলিক চাহিদার যে খাতটি, অর্থাৎ আমার দেশের যে সুষম বন্টন, সেই সুষম বন্টনের খাতটি আসলে নিশ্চিত করতে হবে। হয়তো একটু দীর্ঘক্ষণ বলে ফেললাম, বাট আমার কাছে মনে হচ্ছে যদি আমরা এই তিনটি জায়গায় যদি বাংলাদেশ সরকার আগামী 10 বছর বা 15 বছরে আসলে ফোকাসে রেখে আসলে কাজগুলো করে, সেক্ষেত্রে হয়তো আমার দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে, এবং 2041 সালে আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই জায়গাটি আসলে অনেক বেশি ফিজিবল হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আরিফ। আমরা এই পর্যায়ে আসবো শারমিনের কাছে। শারমিন, আগামীর বাংলাদেশ যে কেমন হবে সেই ক্ষেত্রে আমরা খুব সংক্ষেপে শারমিনের কাছ থেকে জেনে। ধন্যবাদ ভাইয়া। আগামী 50 বছর পর আমরা এখন যে যে ঘাটতিগুলো দেখতে পাই, আমরা সেই ঘাটতিগুলোকে উত্তোলন করারই প্রথমে চেষ্টা করব। কিভাবে আমাদের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলোকে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি, সেই ক্ষেত্রে বেশি নজরদারি করতে হবে, যাতে সেগুলোকে পার করে, সেই বাধাগুলোকে পার করে আমরা একটা সুন্দর বাংলাদেশে বাস করতে পারি। তো আমার কাছে যেটা মনে হয়, আমাদের 50 বছর পর আমরা যেটা দেখতে চাই, আমাদের প্রথমেই সেটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক যে অধিকার, গণতান্ত্রিক অধিকারগুলো আমরা প্রথমেই চাই যাতে আমরা আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটা আমরা যাতে পাই। এরপর হচ্ছে সেটা হচ্ছে মানুষের বাক স্বাধীনতা যেটা থাকে, আমি কিছু বলতে, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলতে পারার মতো আমার সেই সেই আমাকে সেই অধিকারটা দেওয়া, বাক স্বাধীনতাটা যেটা বলা হয়। এরপর হচ্ছে নিজের দায়বদ্ধতা থেকে, এখানে আমরা হয়তো বিভিন্ন ভাবে দেশের একটা দোষ দেওয়ার আমাদের একটা মন মানসিকতা থাকে যে না, এখানে হয়তো সরকার দেশ চালাচ্ছে, ওনাদেরই শুধু একমাত্র কাজ, যে তারাই কাজ করে যাবে। এটা কিন্তু না। একটা দেশকে প্রতিষ্ঠিত করতে চাইলে সেখানে সরকার, তারপর হচ্ছে রাজনৈতিক মানুষজন, সাথে সাথে আমাদের সমগ্র মানুষ তাদের কাজ করে যেতে হবে। সেটা হচ্ছে কি, সেটা তরুণ হোক, সেটা বৃদ্ধ হোক, যাদের দায়বদ্ধতা থেকে, নিজের দায়বদ্ধতা থেকে আমাদের দেশটাকে যাতে আমরা সুন্দর দেশ হিসাবে, ডিজিটাল বাংলাদেশ সুন্দর দেশ হিসাবে আমরা সবার সামনে তুলে ধরতে পারি, বা আমরাও সেই দেশের মধ্যে সুন্দরভাবে বাস করতে পারি, সেই জন্য কিন্তু নিজের দায়বদ্ধতা থেকে কাজ করে যেতে হবে।
আমরা কিন্তু মানে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এই জিনিসগুলোকে বারবারই তুলে ধরার চেষ্টা করি, গণতান্ত্রিক অধিকার এইগুলার পাশাপাশি আমি যেটা মনে করছি এখন কিন্তু অনেক বেশি হুমকির মুখে আমাদের প্রত্যেকটা দেশই বলা যায়, সেটা হচ্ছে পরিবেশগত যে ব্যাপারটা, ঠিক আছে, পরিবেশ বিপর্যয় এই জিনিসটার দিকে কিন্তু আমাদের অনেক বেশি নজরদারি করা দরকার। কারণ হচ্ছে পরিবেশ যদি হুমকির মুখে চলে যায় তাহলে সেক্ষেত্রে পৃথিবীটাও আমাদের জন্য বসবাসযোগ্য থাকবে না। আর পরিবেশের দিকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। তো আমি এটাই মনে করছি যে দেশটাকে যদি আমরা সুন্দরভাবে 50 বছর পর যাতে আমরা সুন্দরভাবে বাংলাদেশটাকে দেখতে চাই, সেখানে হবে কি মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, রাজনৈতিক অধিকার থাকবে, শিক্ষক শিক্ষার্থীদের বাক স্বাধীনতা থাকবে, দেশের জনগণের বাক স্বাধীনতা থাকবে। দেশটাকে আমরা সুন্দরভাবে দেখবো এবং সুন্দর একটা পৃথিবী, সবুজ দেশ যেখানে আমরা সুন্দরভাবে অক্সিজেন নিতে পারবো, সেরকম একটি দেশ আমি আশা করছি এবং আমরা হয়তো সেই দেশটি ফিরে পাবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে। আফসারি, তোমার কাছে আসি যে তুমি আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাও? আমাদের বঙ্গবন্ধু, ধন্যবাদ স্যার। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে উনি সোনার বাংলাদেশ গড়ে তুলতে চান, কিন্তু আমাদের দেশ দিন দিন উন্নত হচ্ছে। এখন আমাদের বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমাদের দেশে পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেই সোনার বাংলাদেশটাকে দেখতে পারছি না। আমাদের জাতির পিতা কিন্তু সোনার বাংলাদেশ বলতে শুধু উন্নত দেশকে দেখতে চাননি, দেখতে চেয়েছেন এই বাংলাদেশের ভেতরের অবস্থা, বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের মানুষ শান্তিতে আছে কিনা, বাংলাদেশের মানুষের প্রত্যেকের বাক স্বাধীনতা আছে কিনা, মৌলিক অধিকারগুলো আছে কিনা, সব মিলিয়ে তিনি বলেছিলেন যে সোনার বাংলাদেশ গড়ে তুলতে চান। তো আমি বলবো যে অবশ্যই প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে এটা নিয়ে চিন্তা করতে হবে। শুধু সরকারি যে সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকারি যে শুধু প্রয়োজন এটা আমি বলছি না, প্রত্যেকটি জনগণের উচিত তার দেশ সম্পর্কে ভাবা, তার দেশ কিভাবে উন্নত করা যায়, তার দেশকে কিভাবে শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখা যায়, সে প্রত্যেকটা জনগণকে নিজ নিজ জায়গা থেকে ভাবতে হবে। প্রত্যেকটি পরিবারকে, প্রত্যেকটি ছাত্রকে, যারা প্রত্যেকটি পেশায় নিয়োজিত মানুষকে, প্রত্যেকটি পুলিশকে তাদের ডিউটি সুন্দরভাবে করতে হবে, দেশকে ভালোবেসে, নিজের ডিউটি মনে করে না, শুধু দেশকে ভালোবাসতে হবে। প্রত্যেকটি স্টুডেন্টকে দেশের কে ভালোবাসতে হবে, যে তাই সে যা করছে তার জন্য যাতে দেশের উপকার হয়। প্রত্যেকটি মানুষকে যদি এভাবে নিজ জায়গা থেকে জাগিয়ে তোলা যায় দেশের উন্নয়নের জন্য, দেশের জাগরণের জন্য, তাহলে আমি মনে করি যে দেশের উন্নয়ন সম্ভব। আমাদের জনগণের ওপর দায়িত্বটা অনেক বড় আমি মনে করি। অনেক ধন্যবাদ আফসারি তোমাকে সংযুক্ত হওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে উর্বির কাছে আসি। উর্বি, আমরা তো এতক্ষণ পর্যন্ত সমালোচনা করলাম এবং উর্বির অনেকগুলো বিষয়ের উপর কিন্তু আমাদের তনিমা, আরিফ দুইজনও আলোচনা করেছেন। তো সেই ক্ষেত্রে একদম সংক্ষেপে আমরা আগামী 50 বছর পরে আমাদের বাংলাদেশ কেমন হবে সেই বিষয়টি তোমার কাছে শুনতে চাই। আমি ফার্স্টে বলিনি, আমি আসলে কাউকে অ্যাটাক করি নাই বা কোনো কিছু না, ওইরকম ভাবার কিছু নাই। আমি আসলে কিছু ফ্যাক্ট বলার চেষ্টা করছি। আর বেসিক্যালি 50 বছর আসলে খুবই লং একটা টাইম, যেটা আসলে এস্টিমেশন করা খুবই টাফ। কারণটা আসলে এখন বুঝতে পারবো না আমরা অনেকেই। কারণ আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি আমি এখন টাকা ইউজ করি, 50 বছর পরে এই টাকা থাকবে না এটা মোটামুটি শিওর। অর্থাৎ ক্যাশলেস হয়তো আমরা 15-20 বছর পরে ক্যাশলেস চলে যাব। সো 50 বছরের রেগুলেশন কি হবে সেটা এস্টিমেট করা খুবই টাফ সত্যিকার অর্থে। বাট আমি আসলে একটা সুন্দর গ্রিন একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে আসলে মানুষ খুব শান্তিতে থাকবে এবং এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে আসলে আমরা কেউই খুব বেশি সচেতন না। সেই জিনিসটা আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে, যে আসলে আমার দেশের উপরে যাতে এনভায়রনমেন্ট পলিউশনের কারণে যাতে ক্ষতিটা একটু কম হয়, সেই জিনিসটা আমাদের একটু ফলো আপ করতে হবে খুব বেশি। কারণ আমরা চট্টগ্রাম অলরেডি ডুবে যাচ্ছে এরকম একটা ক্রান্তি লগ্নে আছে। সো ফিউচারে ডুবে যাইতেই পারে 50 বছর পরে, বলা যায় না, যদি আমরা পলিউশন নিয়ে যদি কাজ না করি বা সচেতন না হই। যারা পলিউশন করতেছে যেই দেশগুলা, সেইগুলাকে যদি আমরা অ্যালাউ না করি। সো এই জিনিসটা নিয়ে আমাদের এখন থেকে কাজ করা উচিত এবং আমি সবুজ সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমি মানে অনেক গুরুজন বা সিনিয়রদের থেকে আমি শুনছি যে যদি তোমার বাসায় টাকা না থাকে তাহলে 2 দিন পরে তোমার প্রেম জানালা দিয়ে পালাবে।
ওয়ান কাইন্ড অফ তোমার দেশে যদি টাকা না থাকে তাহলে তোমার দেশের সুখ শান্তি কোনোদিনও আসবে না। এইটার জন্য আমাদেরকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে জয়েন করতে হবে এনি হাউ। এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়ালে জয়েন করতে হইলে ভাই যেটা বললেন যে হায়ার এডুকেশনটা একটু জরুরি। কারণ আমি ওই যে বললাম যে পেপার, আমি যখন পেপারটা রাইট করতেছিলাম তখন বারবার আমি বলতেছিলাম যে 5,000 প্লাস গ্রাজুয়েট প্রতি বছর বের হচ্ছে, সেটা একটা অ্যাট্রাকশন ফর দা ফরেন ইনভেস্টর। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আইসিটি মিনিস্ট্রি মানে আসলে কমিউনিকেশন নিয়ে কাজ করে না, 4G 5G নিয়ে কাজ করে না, এটা করা হচ্ছে টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি। আইসিটি মিনিস্ট্রি গত বছরগুলাতে মানে ওর প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 6,500 মানুষকে ফ্রিল্যান্সিং কোর্স দিচ্ছে ফ্রিতে, গ্রাফিক্স ডিজাইনিং হ্যান ত্যান বিভিন্ন কিছু। বাট ওই তুলনায় কোনো ফ্রিল্যান্সার বা যোগ্য স্কিলড মানুষ বের হয় নাই, কারণ মানুষের আগ্রহটা একটু কম ছিল এগুলা বিষয়ে। বা আর মানে এটা আসলে এক্সপ্লেন করাটা খুব টাফ, মানে শুনতে খুবই খারাপ শোনায় এইভাবে লাইভে, আসলে এই ধরনের কথাগুলা মানায় না। মানে খুব ভালো ভালো কথা বলা লাগে যদিও, কিন্তু বাংলাদেশের মানুষ নগদে খাইতে খুবই ভালোবাসে। ওই নগদ পাচ্ছে না দেখা মানুষ করে না। মানে একবেলা আমি যদি মাটিতে কোপ দেই, মাটি কাটি, তাহলে আমি 400 টাকা পাইতেছি। আমাকে 4 মাস শিখে তারপরে 4 বছর পরিশ্রম করে আমি 50,000 টাকা কামাবো, এই জিনিসটাতে এখনো আমাদের এনভায়রনমেন্ট ইজ নট প্রিপেয়ার। যদি প্রিপেয়ার হইতো তাহলে বাংলাদেশি ইন্স্যুরেন্স মার্কেটটা খুবই গ্রো করতো ওয়ান কাইন্ড অফ। তো যাই হোক, এগুলা বিভিন্ন ধরনের পয়েন্টস আছে। স্যারের মনে হয় খুব সংক্ষিপ্ত টাইম, আমি বড় না করি। ধন্যবাদ। আমি আসলে খুব সুন্দর একটা গুছানো দুর্নীতিমুক্ত বা মানে সবুজ শ্যামল এবং ঠান্ডা পারিবারিক একটা বাংলাদেশ দেখতে চাই, মানে যেখানে আসলে সুখ সমৃদ্ধিও থাকবে, টাকা পয়সাও থাকবে, দেশটা গ্রিন হবে, সাথে দুর্নীতিও কম হবে, এরকম একটা বাংলাদেশ দেখতে চাই। এই জন্য আসলে সবার বাই পার্সন, একজন একজন মানুষ থেকে শুরু করে গভর্নমেন্টেরও অনেক স্টেপ আছে। আসলে ওই মোরালিটি, আমি একটা কথা আসলে না বললে খারাপ লাগতেছে, সেটা হচ্ছে গিয়ে মোরালিটিতে শুধু মানে পরিবার কিভাবে করবে, গভর্নমেন্ট কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে দেখেন, আমাদের সমাজে এক সময় যৌতুক না দিলে সেটাকে খারাপ দেখা যেত, যে একটা ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের বাড়ি থেকে যৌতুক দিচ্ছে না, সেটা খুবই খারাপ দেখাইতো। তো গভর্নমেন্ট এখানে খুব ট্রিকি একটা গেম খেলছে, যৌতুকটাকে একটা নেগেটিভ সেন্সে তারা প্রকাশ করছে, প্রকাশ করে সেইটার মানুষের মধ্যে একটা জিনিস জায়গা মানে সচেতনতা সৃষ্টি করলো যে যৌতুক দিয়েন না আপনারা, এই জিনিসটা, এই প্রথাটা খুবই খারাপ। হ্যাঁ, এটা কিন্তু গভর্নমেন্টই আমার মধ্যে প্রতিস্থাপিত করছে। এটা কিন্তু আমার ফ্যামিলি এডুকেশন না। আমার ফ্যামিলির এডুকেশন না এই কারণেই বলবো, কারণ আমার দাদার আগের আমলে এই জিনিসটা নেগেটিভ ভাবে দেখতো না। অর্থাৎ 3 যুগ আগে, মানে 3 প্রজন্ম আগে এটাকে নেগেটিভ হিসাবে দেখতো না, পজিটিভ হিসেবে দেখতো। গভর্নমেন্ট লাস্ট 2 প্রজন্মকে এটা বুঝাতে সক্ষম হয়েছে, গভর্নমেন্ট সহ বিভিন্ন এনজিও অনেকেই কাজ করছে, হিউজ লেভেলে কাজ হয়েছে এই বিষয়টাতে, যে এই যৌতুক জিনিসটা খারাপ। তো মোরালিটি নিয়েও যদি আসলে গভর্নমেন্ট এরকম ট্রিকি একটা গেম খেলতে পারে যে ঘুষ খাওয়াটা খারাপ, এখানে দুর্নীতি করাটা খারাপ, যদি এরকম একটা ট্রিকি গেম যদি গভর্নমেন্ট খেলতে পারে, যেটা যৌতুক নিয়ে বলেন, টিকা নিয়ে বলেন, হ্যাঁ গভর্নমেন্ট এরকম, তারপর হচ্ছে আপনার লেট্রিন মানে আমরা টয়লেট, যেটা টয়লেট নিয়েও গভর্নমেন্ট হিউজ একটা রোল প্লে করছে, যেটা ঘরে ঘরে গভর্নমেন্ট গিয়ে বানাই দেয় নাই, কিন্তু এখন আমি ঘর বানাইলে ঠিকই একটা টয়লেট বানাচ্ছি। এইটা একটা বিষয়, এখানে গভর্নমেন্টের আসলে কিছু রোল প্লে করে। এরকম কিছু রোল প্লে করলে হয়তো বা মোরালিটিরা জাগতে পারে। যেমন আপনি জাপানে গিয়ে এরকম দুর্নীতি দেখবেন না, সেটা আপনি জাপানের মানুষকে শুধু ভালো বললে হবে না, গভর্নমেন্ট এখানে একটা ট্রিকি রোল প্লে করছে, দেখেই জাপানের মানুষরা এরকম হয়েছে। হ্যাঁ, চায়নার ক্ষেত্রে মানে উন্নত দেশে এরকমই। আর দেখা যাক বাংলাদেশ 50 বছর পরে কি করে, মোটামুটি এস্টিমেট করতে পারবেন 20 বছর পরে কি হবে। কামাল স্যার, আপনি আমেরিকাতে যে এখন যেরকম সিচুয়েশন দেখছেন, 20 বছর পরে বাংলাদেশের সিচুয়েশন মোটামুটি সেম হবে, এটা নিয়ে কনফার্ম থাকেন, কোনো চিন্তা নাই। সো আমি চাই না আমেরিকার সাথে বাংলাদেশের ডিস্টেন্সটা 20 বছরের হোক, আমি চাই মোটামুটি কমে এসে 5-10 বছর মিনিমাম 50 বছর পরে গিয়ে হোক, যে আমেরিকা কালকে এই জিনিসটা হচ্ছে, এখন এই বাংলাদেশে এখনই সাথে সাথে হয়ে গেছে। অন্তত আমি এতটুকু চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তুর্বি
সত্যিকার অর্থে আমরা 20 বছর অপেক্ষা করার পক্ষে নই। আমরা চাই যে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সত্যিকারে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হোক। মানুষের মানবাধিকার, সমৃদ্ধি, পরিবেশ যে সমস্ত বিষয়গুলো এসেছে সবগুলো থাকুক। তবে আজকে শপথ হোক আমরা যারা এখানে 6 জন রয়েছি তাদের, যে আমরা দুর্নীতি মুক্ত থাকবো, দেশকে আমরা ভালোবাসবো, পরিবার এবং আমরা নিজেদেরকে ভালোবাসবো। আসুন দর্শক, আমরা সবাই নিজেদেরকে ভালোবাসি, দেশকে ভালোবাসি সত্যিকার অর্থে, তাহলে দেশপ্রেম হবে, উদ্বুদ্ধ হবে সকল নাগরিক। এই প্রত্যাশা থেকে আজকের মতো বিদায় নেবো। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের উর্বি, আরিফুল ইসলাম, আসিফ, তনিমা রহমান, শারমিন ফারজানা ও আফসারি হোসেন, এই 5 জন অতিথিকে, যাদের কাছ থেকে আমরা শুনলাম যে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এবং আমরা বিদায় নিচ্ছি আপনাদের সকলের শুভকামনা করি। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আবাসিক অনাবাসিক নার্সারি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শাখায় ভর্তি চলছে। প্রাইভেট পড়ার ঝামেলামুক্ত ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াতে নিজস্ব পরিবহন ব্যবস্থা, প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ, নার্সারিতে ভর্তি করালে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো ঝামেলা নেই। উন্নত আবাসিক সুবিধা সহ একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড অনুমতিপ্রাপ্ত। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চলছে। ইতিমধ্যে আমাদের এসএসসি পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আমরা শতভাগ সাফল্য দেখিয়েছি। আগামী বছরগুলোতে শুধুমাত্র শতভাগ সাফল্যের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই দেশের মধ্যে শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠে পরিণত হতে। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর গ্রিনভিউ আবাসিকের সামনে, পোর্ট কানেক্টিং রোড, চট্টগ্রাম। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, স্থায়ী ক্যাম্পাস, পূর্ব বলিয়াস, মিরসরাই, চট্টগ্রাম। রেসিডেন্সিয়াল মডেল